পারবা, কিন্তু সেন্টেন্স পড়ানোর আগে আমরা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস পড়বো, সেটা হচ্ছে কনজাংশন। তো কনজাংশন আর রিডাকশন যদি আমরা ভালো মতো পারি, তাহলে সেক্ষেত্রে আমাদের জন্য সেন্টেন্স কোনো ব্যাপার না। আলটিমেটলি তো আমরা যখন কমিউনিকেশন করব, তো আমাদের তো সেন্টেন্সই মেক করাটা শিখতে হবে। সো যখন আমি প্রপারলি সেন্টেন্স মেক করা শিখবো, তখন আমার রাইটিংটা ভালো হবে এবং আমার কমিউনিকেশনটাও ভালো হবে, সবকিছু ভালো হবে। সো আমার রাইটিং যদি ভালো করতে হয়, আমাকে অবশ্যই কনজাংশন জানতে হবে। যদি বিসিএস এ তোমার প্রিলির জন্য কনজাংশন খুব তোমার জরুরি কিছু না, কিন্তু এরপর আমরা কনজাংশনের বেসিকটা খুব ভালোভাবে জানতে হবে। কনজাংশন, তারপর আমরা কিভাবে ট্রানজিশন দিই সেন্টেন্সে, প্যারেনথেসিস, এই জিনিসগুলো খুব ভালোভাবে জানতে হবে। তো P2 তে আমরা তোমাদেরকে যে সিস্টেম আমরা আসলে পড়ানোর চেষ্টা করতেছি, আমরা তোমাকে একটা বেসিক ডেভেলপ করে দেওয়ার চেষ্টা করতেছি। যে বেসিকটা হলে পরে তুমি যে কোনো চাকরি বলো, যে কোনো কিছুর জন্য তুমি একটা ভালো কম্পিটিশন তুমি করতে পারবা। কারণ বইতে যেগুলো লেখা আছে তার অনেক কিছু তুমি বই থেকে হয়তো পড়ে ফেলবা। তো এখানে আমরা সাধারণত চেষ্টা করি কোনো এই টিপস টুপস, শর্টকাট মটকাট এগুলোর দিকে না যায়, তোমাকে বেসিকটা স্ট্রং করতে, ফান্ডামেন্টাল জিনিসটা তোমাকে শিখাইতে, যাতে করে তুমি এরপরে তোমার নিজের ফাইটটা তুমি নিজেই তুমি লড়তে পারো। এরপরে তুমি আমাদের সাথে থাকো, সেটা কোনো বিগ ইস্যু না। আমরা যে ফান্ডামেন্টালটা যদি তোমাকে ক্রিয়েট করে দিব, সেটা দিয়ে তুমি পরবর্তী তুমি যে কোনো এক্সাম ইনশাল্লাহ দিতে পারবা। তো কনজাংশন থেকে বিসিএস এর প্রিলিতে প্রশ্ন না আসলেও কনজাংশন তোমার জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক, কারণ বাক্য লিখলে তো তোমার কনজাংশন লাগবে। সো কনজাংশন মানে হচ্ছে এখানে যেরকম চেইন দেখা যাচ্ছে, এরকম চেইনটা হলো কনজাংশন। কনজাংশন মানে হচ্ছে এরকম আমাদের এরকম একটার সাথে একটা চেইন, একটার সাথে একটা লাগানো, একটা অংশের সাথে আরেকটা অংশ লাগানোর কাম হলো কনজাংশন, মানে জয়েন করা, জাংশন আর কি। সো আমরা মূলত এই 7টা কোঅর্ডিনেটিং কনজাংশন নিয়ে কথাবার্তা বলবো। এ হচ্ছে আমাদের ফ্যান বয়েস, এ হলো 3টা, এখানে হলো 4টা। এই 7টাকে বলা হয় কোঅর্ডিনেটিং কনজাংশন। আমরা কনজাংশনের আরো কিছু দেখবো, ট্রানজিশন কি জিনিস সেটা শিখবো আমরা, একই জিনিস কনজাংশন আবার ট্রানজিশন কিভাবে হয় সেই জিনিসটা দেখবো। তো চলো আমরা খুব দ্রুত গতিতে এই 7টা কোঅর্ডিনেটিং কনজাংশনের ব্যবহারটা আমরা শিখে নেই। সো I ate a muffin and I drank some tea. আমি হচ্ছে একটা মাফিন খাইলাম এবং আমি কিছু চা খেলাম। আমি এখানের মধ্যে এন্ড দ্বারা আমি একই জাতীয় দুটা ফ্রেজ, একই জাতীয় দুটা ক্লজ, হ্যাঁ, দুটো ওয়ার্ড, একই জাতীয় আমরা এটাকে জোড়া লাগাতে পারি। একটা জিনিস খুব খেয়াল করো, আমরা এখানে এন্ড এর আগে একটা কি দিছি, আগে একটা কমা দিছি। এই কমাটাকে বলে অক্সফোর্ড কমা। আমরা অক্সফোর্ড কমা কি জিনিস আমরা সামনে আসে শিখবো সেটা। সো তুমি দেখবা, তুমি যখন কম্পিউটারে উইন্ডোজে যখন টাইপ করো, তখন এরকম তুমি কমা না দিলে সে বলবে যে ভুল দেখাবে সেখানের মধ্যে, সেটা কমা দিতে তোমাকে বলবে, সেটা কমা দিতে তোমাকে সাজেস্ট করবে। বাট আমরা কিন্তু রিটেন ফরম্যাটে এরকম কমা দিতে অভ্যস্ত না, রাইট? কম্পিউটার কিন্তু এরকম তোমাকে কমা দিতে উদ্বুদ্ধ করবে, এখানে একটা কমা দাও, নাহলে পরে সে লাল হইয়া থাকবে, এখানে ভুল দেখাতে চাইবে, তো বলবে এখানে একটা কমা দাও। আচ্ছা, এখানে তোমাদের প্যারেনথেসিসের কয়েকটা ব্যাপার আমি বলি, এটা তোমাদের আমাদের সবার, তোমরা অনেক বড় বড় জায়গায় ইনশাল্লাহ জব করবো, অনেক বড় জায়গায় যাবা। একটা জিনিস তোমাকে বলি, তোমার অনেক কাজে লাগবে। সো আমি যখন আমার এমপিএস কোর্সে ভর্তি হই, তো আমার প্রথম অ্যাসাইনমেন্ট আমি পেয়েছিলাম 0। তো সে ছিল কানাডিয়ান একজন প্রফেসর, এলেন অ্যাডামস। সে আমাকে 0 দিছে, আমাকে ডাকলো, আরে আরিফিন তোমার এখানে আমি 0 দিছি। তো আমি তো অবাক, 0 কেন দিল? ও বললো যে তোমার তো প্যারেনথেসিস ঠিক নাই। তো আমি 2016 সালে জানুয়ারি পর্যন্ত আমি জানতাম না যে প্যারেনথেসিসের পরে তোমার স্পেস দিতে হয়। সো প্যারেনথেসিস মানে হচ্ছে তোমার, তুমি ফুল স্টপ দিলে এর পরে একটা স্পেস দিবা, কমা দিলো পরে একটা স্পেস দিবা, তুমি সেমিকোলন দাও পরে একটা স্পেস দিবা। সো যে কোনো প্যারেনথেসিসের পরে তুমি কম্পিউটার আর কি, যে কোনো স্পেস যদি দাও, অবশ্যই একটা স্পেস দিতে হবে, এটাই রুলস। যদি তুমি স্পেস না দাও, তাহলে এটা তোমার পড়তে ভালো লাগবে না, এবং মানুষজন বুঝবে তুমি আসলে কি লিখতে জানো না, তুমি কিছুই জানো না, যে প্যারেনথেসিস পরে স্পেস দেয় না। সো যখন তুমি ফেসবুকে যখন কোনো স্ট্যাটাস লিখবা, তাও সিমিলার জিনিস, তুমি যা কিছু লেখা না কেন, তুমি একটা ফুল স্টপ দিলে সাথে সাথে একটা রিফ্লেক্স, তুমি একটা স্পেস দিয়ে দিবা, একটা কমা দিলেই পরপর একটা স্পেস দিয়ে দিবা, একটা সেমিকোলন দিলে একটা তুমি স্পেস দিয়ে দিবা। ওকে, সো যে কোনো প্যারেনথেসিস পরে তোমাকে স্পেস দিতে হবে। এখানে যারা পিটিওতে যারা কাজ করে আমার সাথে, 6M ক্লাবে কাজ করে বা পিটিওতে যারা কাজ করে তোমাদের সাথে, সো ওরা জানে আমি এইসব বিষয়ে আমি কি পরিমাণ ধরো সফিস্টিকেটেড। আমি ওদেরকে একটা কমার জন্য ধরি যে তুমি এতে স্পেস দাও না এখানের মধ্যে, ফুল স্টপ দিয়েছি স্পেস দাও না কেন। বা আরেকটা যে মনে রাখবা, তুমি যদি কোথাও দুটো লাইন লিখো, সেই 2 লাইনের মধ্যে
স্পেস দিতে হবে। কতটুকু স্পেস দিতে হয় বলো তো? তুমি লিখলা, কয়েকটা লাইন লিখলা, স্পেস কতটুকু দিতে হয় সবাই জানো? তুমি যে এখানে কোনো লাইন লিখবা, সো 2 লাইনের মধ্যে অবশ্যই তুমি 1.5 লাইন তোমাকে স্পেস দিতে হবে। তুমি যদি কম্পিউটারে 3 লাইন লেখো, সেখানে তোমাকে অবশ্যই 2 লাইনের মধ্যে 1.5 লাইন স্পেস দিতে হবে। তোমরা একটা বিষয় খেয়াল করবা, আমাদের পাওয়ার পয়েন্ট গুলো দেখতে তোমার কিন্তু খুব বেশি তোমার টায়ার্ডনেস লাগবে না। তোমার অনেকে পাওয়ার পয়েন্ট স্লাইড দিতে তোমার টায়ার্ডনেস লাগবে, কারণ আমরা সেগুলো কাস্টমাইজ করে সে প্রিপেয়ার করতে হয় যে তোমরা যাতে টায়ার্ড না হও। সো আমি যখন স্পেস দিব না 1.5 লাইন, তখন তোমার দেখতে খুব টায়ার্ড, তুমি টায়ার্ড হয়ে যাবে আমার স্লাইড দেখতে দেখতে, তোমার ভালো লাগবে না। হ্যাঁ, সো দ্যাটস ওয়াই তোমার খুব টায়ার্ডনেস আসবে না, অনেক স্লাইড আমরা পড়ানোর পরে তোমার আসবে না। তো তুমি যখন 2টা লাইনে লিখবা 1.5 লাইন স্পেস দিবা, তখন যে তোমার লেখাটা পড়বে সে জানবে যে হ্যাঁ তো ঠিক আছে। তুমি স্পেস দিবা না, ভাববে যে দূরে এত ফরম্যাটিং জানে না, ও কি আর লিখবো, তোমার লেখা পড়তে কেউ ভালো লাগবে না কারো। এই কথাটা তোমার চাকরি জীবনে অনেক কাজে আসবে, তোমার ক্যারিয়ারে অনেক কাজে আসবে। সব জায়গায় তুমি দেখবে, দেখো কমার পরে স্পেস আছে, তাই না? কমার পরে দেখো স্পেস আছে, যে কোনো প্যারেন্থেসিস পরে স্পেস থাকে। সো আমরা বাট ইউজ, তাহলে আমরা এন্ড ইউজ করা শিখলাম। এখন আসলে বাট কখন ইউজ করি? কোনো কিছু আমরা প্লাস মাইনাস, তার মানে আমরা হচ্ছে যে কন্ট্রাস্ট বুঝাইতে। সো ইটস হট আউটসাইড, বিপরীতধর্মী কিছু একটা, বাট ইটস কোল্ড ইনসাইড। দেখো বাটার আগে একটা কমা আছে। ইটস হট আউটসাইড বাট ইটস কোল্ড ইনসাইড। বাট দিয়ে আমরা কন্ট্রাস্ট বুঝাই। অর হচ্ছে আমরা দুটো অপশনের মধ্যে একটা। সো আই গো টু দ্য বিচ, কমা, অর আই গো টু দ্য লেক। আমি হয় বিচ যাবো অথবা আমি লেকে যাব। সো হচ্ছে কজ এন্ড ইফেক্ট। সো হচ্ছে কজ এবং ইফেক্ট। তাহলে আই ডিডন্ট ইট লাঞ্চ, আমি লাঞ্চ করিনি, এটা হলো কজ। এইটা কজ, এটা ইফেক্টটা কি? সো নাও আই এম হাংরি, সেজন্য আমি এখন ক্ষুধার্ত। আই স্টাডি এ লট, এটা কজ, এই কজের ইফেক্ট হচ্ছে সো আই গেট আ গুড গ্রেডস। আমরা অনেক সময় কনফিউজ হয়ে যাই যে আমরা যেটা করি, আমরা কি করি, এখানে একটা ফুল স্টপ দিই, যে আই ডিডন্ট ইট লাঞ্চ, ফুল স্টপ দিলাম। ফুল স্টপ দিয়া এখানের মধ্যে এরপরে আমি সো দিয়া কমা দিলাম, সো নাও আই এম হাংরি। তো এখানে আমি তখন সোটা হয়ে যায় আসলে ট্রানজিশন। তো কখন ট্রানজিশন আমরা সামনের দিকে দেখবো ট্রানজিশন কিভাবে দিতে হয়। সো আমরা কি করব, তাহলে আমরা তোমার এখানে যখন বাট ইউজ করবো, তাহলে আমরা ইটস হট আউটসাইড, ফুল স্টপ দিলাম, বাট দিয়ে কমা দিলাম, বাট ইটস কোল্ড ইনসাইড, তাহলে হলো না জিনিসটা। ঠিক আছে, আমি তো কোঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে জোড়া লাগাচ্ছি, এই পার্টের লগে এই পার্টের লগে আমি জোড়া লাগাচ্ছি, তাহলে জোড়া লাগালে আমি ফুল স্টপ কেন দিব? এখানের মধ্যে আমি কমা দিব, এরপর আমি কোঅর্ডিনেটিং কনজাংশনটা নিয়ে আসবো। আমরা কি, আমি কি বুঝাতে পারছি তোমাদেরকে এই ব্যাপারটা, যে আমি কেন ফুল স্টপ দিব না, এখানে কমা দিয়ে পরে কোঅর্ডিনেটিং কনজাংশন দিব? সবাই কি বুঝতে পারছো জিনিসটা? হ্যাঁ, আমি যে লিখলাম আই গো টু দ্য বিচ, ফুল স্টপ দিলাম, এরপর বললাম অর কমা আই গো টু দ্য লেক, তো অর তো তাহলে ট্রানজিশন হয়ে যাবে। ট্রানজিশন কি জিনিস সামনে আসতেছি আমরা, হ্যাঁ, যে বাক্যের মধ্যে ট্রানজিশন কিভাবে আমরা দিই সেটা সামনে। তাহলে একটা জিনিস বুঝতে পারলাম যে কোঅর্ডিনেটিং কনজাংশনের মধ্যে আমি ফুল স্টপ দিয়ে শেষ করবো না, আর বাইরে দিছি তো আমি ফুল স্টপ না দেওয়ার জন্য, ফুল স্টপ না দেওয়ার জন্য তো এটা আমি দিছি, তাহলে ফুল স্টপ দিলে তো আমি কেন ফুল স্টপ দিব? তাহলে আমি আগে একটা কমা দিয়ে তারপর আমি কোঅর্ডিনেটিং কনজাংশনটা দিব। সো এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস আমরা শিখলাম। এখন হচ্ছে ইয়েট। ইয়েট কখন ইউজ করি? তাও আমরা যখন কোনো কিছু যে যেটা হওয়ার কথা না, তাও এখানে কন্ট্রাস্ট, যে যেটা বললাম শি ইজ অনলি 6, ওর বয়স 6, তবুও ইয়েট শি ক্যান ডু ক্যালকুলাস। ওর পর পরে কি কমা আসবে না? ওর পর কেন কমা আসবে? এই যে আমাদের দেখো কোঅর্ডিনেট কনজাংশন আগে কমা আসবে, পরে কমা আসবে না। পরে কমা বসলে কি হয় সেটা আমরা সামনে আসবে, হ্যাঁ সামনে আমরা দেখবো। তাহলে আজকে লেকচারটা পুরোটা দেখলে তোমাদের আইডিয়া হয়ে যাবে যে কোনগুলো পরে কমা হয়, সেগুলো ট্রানজিশন বলে আমি সামনে আসতেছি। সো দেখো ও বয়স হলো 6, তবুও ও ক্যালকুলাস পারে। ওর বয়স 6 বছর হলে তো ক্যালকুলাস পারার কথা না, বাট ইয়েট শি ক্যান ডু ক্যালকুলাস। সো শি ইজ অনলি 6। সো ইয়েট মানে হচ্ছে আসলে বাট স্টিল, ইয়েট মানে যা, বাট স্টিল তা। ওকে, যে শি ইজ অনলি 6 বাট শি ক্যান স্টিল ডু ক্যালকুলাস, যে ওর বয়স 6 কিন্তু তবুও সে হচ্ছে ক্যালকুলাস করতে পারে। তো ইয়েট মানে যা, বাট স্টিল সমান্য তা। তাহলে আমরা কখনো ইট ইউজ করবো, কখনো বাট স্টিল ইউজ করবো, তাহলে আমার বাক্যের সৌন্দর্য বৃদ্ধি পাবে। আমি যখন ধরো বড় একটা অ্যাসে লিখবো, আমি কখনো ইয়েট ইউজ করবো, কখনো বাট স্টিল ইউজ করবো, আমি একবার একটা ইউজ করবো, তাহলে আমার সৌন্দর্য বৃদ্ধি পাবে বাক্যের। সো শি ইজ ব্যাড এট সকার ইয়েট শি প্লেজ ইট এনিওয়ে। সো ও সকারে খুব খারাপ, তবুও সে কোনোভাবে এটা সে খেলতে পারে, কোনোভাবে সে খেলে নেয়। ফর কখন ইউজ করি? ফর হচ্ছে তাও কজ ইফেক্ট। তবে তবে সোর সাথে ফরের পার্থক্য কি? সো ছিল, আগে ছিল কজ, পরে ছিল ইফেক্ট।
এখানে ফরের মধ্যে আগে হচ্ছে ইফেক্ট, পরে হচ্ছে কজ। সো আই ওয়াজ হ্যাপি ইট ওয়াজ ফ্রাইডে, আই ওয়াজ হ্যাপি ইট ওয়াজ ফ্রাইডে। সো এটা হলো ইফেক্ট। কজটা কি? ফর আই হ্যাড হ্যাড এ বিজি উইক। সো যেহেতু আমি পুরো সপ্তাহ প্রচন্ড ব্যস্ত ছিলাম, সেজন্য আমি ছিলাম আজকে শুক্রবারে প্রচন্ড হ্যাপি। মূলত যদি সো দিয়ে লিখতাম তাহলে এইভাবে লিখতাম, আই হ্যাড হ্যাড আ বিজি উইক। আমি এই সপ্তাহে, এই হ্যাডটা কিন্তু মূল ভার্ব, হ্যাঁ, হ্যাভ হ্যাড হ্যাড, হ্যাঁ, আমি হ্যাভ এর ভি3, হ্যাভ এর ভি3 হচ্ছে হ্যাড। সো আই হ্যাড হ্যাড এ বিজি উইক, সো আই ওয়াজ হ্যাপি ইট ওয়াজ ফ্রাইডে। তাহলে সো দিয়ে যদি লিখি আমার ইফেক্টটা চলে আসবে পরে, আগে আসবে কজ। আর ফর দিয়ে লিখলে আমার আগে আসবে ইফেক্ট, পরে যাবে আমার হচ্ছে যে কজ। সো আশা করি ক্লিয়ার হয়েছে যে ফর এবং সো এর ব্যবহার। নর, আমরা নর কখন ইউজ করি? তো দুটো জিনিস হচ্ছে, আই ডোন্ট ড্রিঙ্ক কফি, আমি কফি খাই না, নর ডু আই ড্রিঙ্ক সোডা, না আমি হচ্ছে সোডা খাই। সো বিষয়টা হচ্ছে আমি কফিও খাই না, আমি সোডাও খাই না, আমি দুটার কোনোটাই খাই না। সো আমরা বলবো মূল বাক্যটা হচ্ছে আসলে আই ডোন্ট ড্রিঙ্ক কফি এবং আই ডোন্ট ড্রিঙ্ক সোডা। তাহলে দুটাকে আমি হচ্ছে যে একসাথে লাগালাম, এটাও না ওটাও না, রাইট? সো আই ডোন্ট ড্রিঙ্ক কফি নর ডু আই ড্রিঙ্ক সোডা। আচ্ছা, এখানে একটা জিনিস আমরা এগুলো পড়াইছিলাম যে এখানে বলতো এই যে আমাদের নর আই ড্রিঙ্ক, এখানের মধ্যে কেন ইয়ে আসলো? হ্যাঁ, নাজমা, রাইট, এটা হলো নাজমা, তাই না? ডু, আমি হচ্ছে কফি কেনা না, আমি সোডা খাই। মানে সে একটা জিনিসটা সুন্দর করে বললো আর কি, জিনিসটা শুনতে সুন্দর লাগে, তাই না? আমি তো কফি কেনা না, আমি সোডা খাই। আমি কফি কেনা, আমি সোডা খাই, মানে জিনিসটা বলতে সুন্দর লাগে, তাই না? আই ডোন্ট ড্রিঙ্ক কফি নর ডু আই ড্রিঙ্ক সোডা। তো আমরা যখন এই ধরনের ইউজ গুলো শিখবো এন্ড আমরা যখন লিখবো, তো মানুষজন ভাববে না এই ছেলেটা মেয়েটা তো অনেক সুন্দর বাক্য জানে, ওটা আসলে অনেক ভালো ইংরেজি পড়ছে, তাই না? তোমাকে দেখলে বুঝবে। ইসরাত মনিয়া বলছে নাজমা কি? আচ্ছা, মনিয়া তুমি কি আমাদের সাথে পরে জয়েন করছো? অ্যাডভার্বের মধ্যে পড়াছিলাম নাজমা, যে নেগেটিভ অ্যাডভার্ব, এরপর অক্সিলিয়ারি, এরপরে সাবজেক্ট, হ্যাঁ, ওই যে অ্যাডভার্বের মধ্যে পড়াছিলাম। তুমি তাহলে অ্যাডভার্বের লেকচারটা দেখি নিও, হ্যাঁ, ওখানে আমরা পড়াছিলাম নাজমা যে নেগেটিভ শব্দ, তারপর আসে অক্সিলিয়ারি, তারপর সাবজেক্ট, জোর দেওয়ার জন্য, হ্যাঁ। ওকে, হ্যাঁ, প্রথম নোশন আর অক্সিলিয়ারি সাবজেক্ট মেইন ভার্ব, এটা হলো নাজমা। সো তাহলে আমরা এখানের মধ্যে মূল আসলে তোমার আমরা যখন বলবো যে আই ডোন্ট ড্রিঙ্ক কফি, সো নর ডু আই, নট কখনো আমরা ইউজ করবো। নর মানে হচ্ছে নট, নর মানে তো নট, ওকে, যা। তো আমরা যদি তাহলে পুরো সেন্টেন্সের অর্থ যদি ব্যাখ্যা করি, অর্থটা হচ্ছে আমি তো হচ্ছে যে কফি খাই না, তাহলে কি আমি সোডা খাই? না, আমি সোডা খাই না, আমি কোনোটা খাই না। তো আমি যদি বলি আই হ্যাভ নট গন টু লস এঞ্জেলস নর, একটা বাক্য বলো তো, আমি কখনো লস এঞ্জেলসে যাই নাই, তো আমি আসলে কখনো নিউ ইয়র্কে যাই নাই, তাহলে লিখো তো বাক্যটা, আই হ্যাভ নট গন টু লস এঞ্জেলস। পুরো বাক্য কমপ্লিট করো। আমি কখনো লস এঞ্জেলসে যাই নাই, নিউ ইয়র্কে তো যাই নাই আমি। সো আমরা যদি বলি যে আই হ্যাভ নট গন টু লস এঞ্জেলস, লস এঞ্জেলস যাই নাই, নর উইল আই এভার গো দেয়ার, না আমি সেখানে যাবো। তো আমি যদি বলি আমি আই হ্যাভ নট গন টু লস এঞ্জেলস, সো যদি বলি আমি নিউ ইয়র্কে যাই নাই, সো নর হ্যাভ আই গন টু নিউ ইয়র্ক, নট ডোন্ট আই গো নিউ ইয়র্ক, মানে নিউ ইয়র্ক যাই না, না আমি লস এঞ্জেলস যাই নাই, না আমি নিউ ইয়র্কে যাই নাই। তো দুটো আমি সিমিলার রাখলাম। আচ্ছা, সিমিলার কেন রাখলাম সেটা আমরা প্যারালাল স্ট্রাকচারের সামনে আসতেছি। আই হ্যাভ নট গন টু লস এঞ্জেলস নর হ্যাভ আই গন টু নিউ ইয়র্ক, না আমি নিউ ইয়র্কে গেছি, আমি নিউ ইয়র্কে যাই নাই। ওকে, এখন হচ্ছে আমি হচ্ছে যে লস এঞ্জেলস যাই নাই, না আমি সেখানে কখনো যাব, হ্যাঁ। তো তুমি বুঝতে চাচ্ছ যে তুমি হচ্ছে যে নোয়াখালীকে পছন্দ করো না, তুমি বললা যে আমি নোয়াখালীতে কখনো যাই নাই, সেখানে কখনো, না আমি সেখানে কখনো যাব। তুমি খুব ইয়ে করে বললা, তাহলে লেখো তো, আমি কখনো নোয়াখালী যাই নাই, না আমি সেখানে কখনো যাব। তুমি যাবা না কখনো। ইসরাত মনিয়া তোমার বাড়ি নোয়াখালী মনে হয়, তাই না? ইসরাত, তোমার বাসা নোয়াখালী না? আচ্ছা, লিখো তো, আমি কখনো নোয়াখালী যাই নাই, না আমি কখনো যাব, মানে আমি যাই না, যাবো না কখনো। লিখো একটু, আমি কখনো নোয়াখালী যাই নাই, না আমি কখনো সেখানে যাব, মানে একটু ভাব মারতেছো আর কি। আই হ্যাভ নট গন টু নোয়াখালী, না আমি নোয়াখালী কখনো যাই না, না আমি সেখানে কখনো যাব, মানে যাই না, যাবো না। আই হ্যাভ নেভার বিন টু নোয়াখালী,
neither will I ever go there. Neither have I gone to Noakhali, nor will I ever go. Okay, have not gone to Noakhali. Right, so I have not gone to Noakhali, nor will I ever go there. So আমি কখনো যাই না সেখানে কখনো যাব। হ্যাঁ, ওকে। ইসরাত বলছে I have not gone to Noakhali, nor I have gone, না আমি হচ্ছে কখনো যাই নাই। প্রথমটা হলো আমি কখনো যাই নাই, না আমি সেখানে কখনো যাব, মানে আমি যাই না, যাব না। Okay, so I have not gone to Noakhali, nor will I ever go there. Okay, so তোমার এটা হলো I will never go there, বাক্যটা ছিল I will never go there, আমি কখনো সেখানে যাব না। তাহলে যখন আমি নর লিখে ফেলছি, তাহলে আমার তো নট চলে আসছে, তাহলে আমি তো এখানে নেভার বলার কোনো দরকার নাই, নট তো বলে ফেলছি, তাহলে নেভার কেন বলবো, তখন এভার হয়ে যাবে, তাই না? আমি তো দুবার তো নিচে না বলবো না, সো নর উইল আই এভার গো দেয়ার। সো আমরা ফর এন্ড নর এগুলো পড়লাম, এখন আমরা হচ্ছে যে ফ্যান, এগুলো ফ্যান পরে ফেললাম, এখন আমরা পুরো বয়েস, এগুলো বলা হয় কোঅর্ডিনেটিং কনজাংশন। ওকে, নন নিজে নেগেটিভ, রাইট। সো আসো আমরা কখন এখানের মধ্যে এই যে বাট অর ইয়ার সো এগুলো ইউজ করি। আমরা সেখানে যাওয়ার আগে আমরা কিছু ইউজ গুলো দেখি। যে ধরো আমি বললাম যে উই ওয়ান্ট টু দ্য মুভিজ এন্ড উই গট ডিনার এন্ড উই ওয়েন্ট টু এ পার্টি, এগুলো বলে স্ট্রিঞ্জি সেন্টেন্স। তুমি দেখো এটার লোক এটা সুতা বাঁধবো, এটার লোক সুতা লাগাইলাম আমি। এখন এভাবে আমরা মূল বাক্যটা ছিল এরকম, আমরা যদি বলি উই ওয়েন্ট টু দ্য মুভিজ এন্ড উই গট ডিনার, উই অলসো ওয়েন্ট টু এ পার্টি। সো এখন বললে আমার জিনিসটা একটু আগেরটার মধ্যে আমি দুটো অ্যান্ড ব্যবহার করার কারণে আমার এটা একটু স্ট্রিঞ্জ হয়ে গেছে, যে সুতার মতো হয়ে গেছে, তাই না? সুতার মতো প্যাঁচানো হয়ে গেছে। সো আমি এরকম যদি আমার তিনটা পার্ট থাকে, তো আমি দুটা পার্টকে কোঅর্ডিনেট কনজাংশন দিয়ে জোড়া লাগালাম আর একটা পার্টকে সেপারেটলি লিখলাম, তাহলে আমার একটু রিল্যাক্স লাগবে, যে পড়বে অডিয়েন্সের পড়তে একটু ভালো লাগবে, তাই না? অডিয়েন্স পড়তে একটু ওর একটু আরাম লাগবে একটু, নাহলে পরে দুটো অ্যান্ড দিলে অডিয়েন্সের পড়তে একটু স্ট্রিঞ্জি, একটু সুতার মতো এরকম প্যাঁচানো লাগবে। তখন হচ্ছে প্যারালাল স্ট্রাকচার জিনিসটা কি, এই জিনিসটা তোমরা প্রচুর জায়গায় পাবা, এবং আমরা নিজেরা আমাদের ইংরেজি লিখতে গিয়ে প্রচুর ভুল করে প্যারালাল স্ট্রাকচারের জন্য। এবং তুমি একবার যদি বুঝে যাও প্যারালাল স্ট্রাকচারটা কি, তখন তোমার আজীবন তুমি দেখলে বুঝবা ও প্যারালাল স্ট্রাকচারে ভুল করছে। যারা তোমার আইবিএ তে এমবিএ পরীক্ষা দিবা, সেখানে অনেক প্যারালাল স্ট্রাকচার থেকে কোশ্চেন আসে। আসো দেখো তো, আই স্টাডিড এন্ড আই এট লাঞ্চ, আমি পড়ছিলাম এবং আমি লাঞ্চ খাইছিলাম। ব্যাংকার আইবিএর জন্য আসে। এবং তোমার যদি প্যারালালটা যদি তুমি ভালো বুঝো, তোমার বাক্যগুলো সুন্দর হবে, তুমি বুঝবা যে তোমার যে আসলে এখানে অর্থ উল্টাপাল্টা লাগতেছে। আই স্টাডিড, আমি হচ্ছে পড়ছিলাম এবং আমি লাঞ্চও খাইছিলাম। তাহলে দেখো এখানে সাবজেক্ট এরপর ভার্বের পাস্ট ফর্ম, সাবজেক্ট ভার্বের পাস্ট ফর্ম দুটো সেম। দেখো অলিভ এন্ড চিজ দুটো সিমিলার জিনিস। সুইমিং বাট নট রানিং, দেখো ইট ওয়াজ জিরান্ড, ইট ওয়াজ জিরান্ড। দেখো রেড অর হোয়াইট দুটো কালার। কুইকলি ইয়েট কোয়াইটলি, সো দুটো অ্যাডভার্ব, সিমিলার স্ট্রাকচার। ইনসাইড এন্ড আউটসাইড, দেখো সিমিলার স্ট্রাকচার। ওকে, তাহলে দেখো এই সিমিলার স্ট্রাকচার গুলো আমরা হচ্ছে যে এখন কোঅর্ডিনেটেড কনজাংশন দিয়ে আমরা জোড়া লাগাইতেছি। চল আমরা একটু পড়ি। আমরা বললাম যে আই লাইক সার্ফিং এন্ড আই লাভ সুইমিং, আমি সার্ফিং পছন্দ করি এবং আমি হচ্ছে সুইমিংও পছন্দ করি। সো দেখো দুটো ইকুয়াল, এটা যা আছে এন্ড এর পরে এটাও তাই ইকুয়াল। আই লাইক অলিভস এন্ড চিজ, অলিভের সাথে চিজ ইকুয়াল আছে। আই লাইক টু সুইম এন্ড টু রান, তাহলে দেখো আমি যদি বলি আই লাইক টু সুইম এন্ড রান, আমি যদি বলি আই লাইক টু সুইম, আই লাইক টু সুইম এন্ড রান। ওকে, সো এইভাবে বলতে পারবো, সেটা আমরা সামনে একটা এক্সাম্পল আছে আমি দেখাবো এখানের মধ্যে। আই লাইক সুইমিং এন্ড রানিং, তাহলে এটা সেম সিমিলার স্ট্রাকচার। দি ফ্ল্যাগ ইজ রেড এন্ড হোয়াইট, সিমিলার। এখন আসো এখানে চারটা বাক্য আমি লিখছি, এই চারটা বাক্য দেখে তোমরা খুব মনোযোগ সহকারে খেয়াল করো। দেখো এখানে সবগুলো আমরা হচ্ছে যে ইকুয়াল চিহ্ন দ্বারা রিপ্লেস করতে পারছি, এটা ইনফিনিটিভ, এটা ইনফিনিটিভ, এটা সুইমিং, এটা রানিং, এটা রেড, এটা হোয়াইট, এটা কালার, এটা কালার। হ্যাঁ, দুই দিকে ইকুয়াল আছে। এখানের মধ্যে আই লাইক সার্ফিং, আই লাভ সুইমিং ইকুয়াল আছে।
হ্যাঁ, ইকুয়াল মানে একই রকমের বাক্য। এখানে 4টা বাক্য খুব মনোযোগ সহকারে খেয়াল করো। 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার। সো I go to the beach or I go to the movies. I go to the beach or to the movies. I go to the beach or the movies. I go to the beach or going to the movies. 4টা বাক্যের মধ্যে কোনটার মধ্যে প্যারালাল স্ট্রাকচার হয় নাই? কোনটা প্যারালাল না? সবাই কমেন্টে লিখে ফেলো। স্পেস বাউন্ড বলছে 4, ভাস্কর 4, শাহানা ফেরদৌস 4, কেয়া 4। তো অন্যরা বলতেছে সবাই যেটা 4 বলছে আমরা তাহলে 4 বলি, তাই না? আমরা আবার 1 2 বললে কোন আবার বিপদে পড়ে যায় আবার। সুজন বলছে 3। আচ্ছা সুজন, ভেরি গুড। সুজন সবার সাথে দ্বিমত পোষণ করছে। ঠিক আছে, অন্যদের মতো করে চিন্তা না করে তুমি নিজের মতো করে চিন্তা করে তুমি 3 দিচ্ছ, গুড। সো দেখো এটা প্যারালাল। আই গো টু দ্য বিচ, আই গো টু দ্য মুভিজ, এটা প্যারালাল। আই গো টু দ্য বিচ অর টু দ্য মুভিজ। সো এই অংশ ইনফিনিটিভ, সরি এই অংশ হচ্ছে আমাদের প্রিপোজিশনাল ফ্রেজ, এটা প্রিপোজিশনাল ফ্রেজ, এটা একই রকম জিনিস। হ্যাঁ, টু দ্য বিচ, টু দ্য মুভিজ। সো আই গো টু দ্য বিচ অর দ্য মুভিজ, নাউন ফ্রেজ, নাউন ফ্রেজ। সো আমার প্যারালাল আছে। আই গো টু দ্য বিচ অর দ্য মুভিজ, ওকে, তাহলে প্যারালাল আছে। কিন্তু এখানের মধ্যে আই গো টু দ্য বিচ অর গোয়িং টু দ্য মুভিজ, তাহলে আমরা যদি দেখি এই অংশটুকু আসলে প্যারালাল নাই। এই অংশটুকু হচ্ছে আমাদের প্রিপোজিশনাল ফ্রেজ আর গোয়িং টু দ্য মুভিজ। সো এটার সাথে এটার কোনো স্ট্রাকচারাল মিল নাই, তাহলে এখানের মধ্যে প্যারালাল স্ট্রাকচারটা হয় নাই। ওকে, সো খুব খেয়াল করো যে আমরা হচ্ছে যে তোমার এই কমাগুলোর কথা বলছিলাম, আমরা অক্সফোর্ড কমা, এবং বলছিলাম আমরা এগুলো ইউজ করি না, আমরা লিখতে ইউজ করি না, কিন্তু কম্পিউটার তোমার ইউজ করতে বলবে। তো কম্পিউটার কেন ইউজ করতে বলবো সেটা আমরা সামনে এটা নিয়ে কথা বলবো। কম্পিউটার তোমাকে ইউজ করতে বলবো, বাট আমরা তো ইউজ করি না, বেশিরভাগ সময় আমরা ইউজ করি না। ওকে, আমরা সামনে এটা নিয়ে কথা বলতেছি, আসো। আই নিড মিল্ক, এগস এন্ড ফ্লাওয়ার। সো আমার লাগবে মিল্ক, লাগবে এগস, লাগবে ফ্লাওয়ার লাগবে। সো প্লিজ ইনভাইট মেরি, জন এন্ড আইজাক। প্লিজ ইনভাইট মেরি, জন এন্ড আইজাক। তো 3 জন লোক ইনভাইট করতে বলছে। ওকে, তাহলে দেখো এখানের মধ্যে তোমার 2 জন লোক, এখানের মধ্যে যখন কমা দিলাম তাহলে 3 জন লোক হয়ে গেল। ওকে, তিনটা জিনিস হয়ে গেল এখানের মধ্যে। দেখো আই নিড মিল্ক, এগস এন্ড ফ্লাওয়ার, এখানে কমা আমি না দিলে কোনো প্রবলেম নাই। প্লিজ ইনভাইট মেরি, জন এন্ড আইজাক। সো এখানে আমার কোনো প্রবলেম নাই, কোনো অসুবিধা নেই। এখানের মধ্যে আমি একটা কমা দিছি এবং এখানের মধ্যে এন্ড আছে, আমি এখানের মধ্যে কমা দেই নাই। দেখো কম্পিউটার কেন তোমাকে কমাটা দিতে বলে? সো এখানে কমা যদি নাও দাও কোনো প্রবলেম হবে না। এখানে আমি কমা দিই না, কোনো প্রবলেম হবে না। এখানের মধ্যে আমি হচ্ছে যে তোমার যে এন্ড আগে এখানে কমা দিই না, কোনো প্রবলেম হবে না। এখানে কমা না দিলে কোনো প্রবলেম হবে না, কম্পিউটার তোমাকে কমা দিতে দিতে বলবে। দেখো এই বাক্যটা পড়ে কি মনে হচ্ছে? আচ্ছা এটা আগে একটু বলি। এখানে আমাদের বলছে প্লিজ ইনভাইট মেরি, জন এন্ড আইজাক। সো জন এন্ড আইজাক, এখানে কয়জন লোককে ইনভাইট করতে বলা হয়েছে? এখানে কয়জন লোককে ইনভাইট করতে বলা হয়েছে? 3 জন লোককে, তাই না? আমি বলছিলাম এগুলোর মধ্যে তুমি কমা না দিলে কোনো প্রবলেম নাই, এগুলো অক্সফোর্ড কমা বলে, কমা না দিলে কোনো প্রবলেম নাই। কম্পিউটার দিতে বলে, তুমি না দিলে কোনো অসুবিধা নাই। হ্যাঁ, তো না দিলেও শুদ্ধ। তো আমরা কমা না দিলে শুদ্ধ, কিন্তু প্রবলেমটা কোন জায়গায় হয় এবার দেখো। আমরা বললাম প্লিজ ইনভাইট মাই প্যারেন্টস, মাইক অ্যান্ড অ্যানা। এনে কয়জন লোক ইনভাইট করতে বলা হয়েছে বলো তো? এনে কয়জন লোক ইনভাইট করতে বলা হয়েছে? 4 জনকে ইনভাইট করতে বলা হয়েছে, তাই না? আমি এজন বলছে 2 জনকে ইনভাইট করতে বলা হয়েছে। তার মানে সুজন বলছে 2 জনকে, সামান্তা বলছে 2 জনকে। এখন এখানে 2 জনটাও রাইট, 4 জনটাও রাইট। আসলে এখানে আমার বোঝার কোনো উপায় নাই। এখানে কি ও বুঝাইতেছে যে ইনভাইট মাই প্যারেন্টস, আমার প্যারেন্টস এর নাম মাইক এন্ড অ্যানা, নাকি আমার পিতা মাতা তারপরে মাইক এবং অ্যানা, মোট 4 জনকে? এটা আসলে বোঝার কোনো উপায় নাই। সো এটা মনে হচ্ছে যে আমার প্যারেন্টস হচ্ছে 2 জন, মাইক 1 জন, অ্যানা 1 জন, এই হয়ে গেল 4 জন। আসলে ও বুঝাতে চাইছে প্লিজ ইনভাইট মাই প্যারেন্টস, মাইক এন্ড অ্যানা, যে আমার, ও আসলে বুঝাতে চাইছে ওর মার নাম অ্যানা, বাপের নাম মাইক, 2 জনকে। তাহলে দেখো আমার উপরের বাক্যটা পড়লে মনে হচ্ছে আমার এখানের মধ্যে লোক 4 জন, আসলে লোক হচ্ছে 2 জন। সো এইভাবে যদি আমি লিখি, এইভাবে যদি লিখি তাহলে এটা, এইভাবে যদি লিখি তাহলে এক্স্যাক্টলি এখানে 4 জন লোক। আর আগে যেভাবে লিখছিলাম
এভাবে যদি লিখি তাহলে এখানে আমার দুজন লোকই ঠিক থাকবে। চারজন যদি আমি বুঝাতে চাই তাহলে আমি লিখবো প্লিজ ইনভাইট মাই প্যারেন্টস মাইক এন্ড অ্যানা, তখন আমার এক্স্যাক্টলি চারজন লোকই হবে। কিন্তু এভাবে যদি লিখি তাহলে আমার এখানের মধ্যে দুজন লোকই বুঝাবে। তাহলে আমি তো জানি এখানে আমি কি দুজনকে বুঝাইতেছি নাকি আমি চারজনকে বুঝাইতেছি, তো আমি জানি, তাই না? তাহলে আমি জেনে শুনে তো আমি লিখবো। আমি যদি যদি এমন হয় যে আমার প্যারেন্টস মাইক এন্ড অ্যানা, তাহলে আমি এখানে এইভাবে লিখবো। যদি চারজন বুঝাতে চাই তাহলে আমি এখানে অবশ্যই একটা কমা দিতে হবে, তখন চারজন বুঝাবে। এটা বুঝা গেছে? মাই প্যারেন্টস মাইক এন্ড অ্যানা, মাই প্যারেন্টস থামলাম, মাইক থামলাম। আমরা জানি কমার পর একটু থামতে হয়, সো ওয়ান বলতে যতক্ষণ টাইম লাগবে ততক্ষণ থামতে হয়। সো প্লিজ ইনভাইট মাই প্যারেন্টস মাইক এন্ড অ্যানা, চারজন হয়ে গেল। এটা কিভাবে বলবো? এটা বলবো প্লিজ ইনভাইট মাই প্যারেন্টস মাইক এন্ড অ্যানা, প্লিজ ইনভাইট মাই প্যারেন্টস মাইক এন্ড অ্যানা। তাই শুধু প্যারেন্টস এর পরে থামবো, এরপর মাইক এন্ড অ্যানা, তার মানে বোঝা গেল যে এখানে মাইক এন্ড অ্যানা হলো আমার প্যারেন্টস এর নাম। ওকে, চারজন হলে অবশ্যই কমা লাগবে। প্লিজ ইনভাইট মাই প্যারেন্টস থামলাম, মাইক থামলাম, এন্ড অ্যানা, চারজন হলো। ক্লিয়ার? ওকে, তাহলে এখানে অবশ্যই তুমি কমাটা দিতে হবে যদি চারজন বোঝাতে চাইটা তুমি। ওকে, তাহলে যে এখানে কমা ইউজ করলে বা না করলে কোনো প্রবলেম নাই, তাহাকে অক্সফোর্ড কমা বলে। সো আমি কি বললাম? সো যেই কমাটা ব্যবহার করলে বা না করলে কোনো সমস্যা নাই, তাহাকে অক্সফোর্ড কমা বলে। হ্যাঁ, এই কমাটা অবশ্যই কম্পালসারি দিতেই হবে তোমাকে। এটা এন্ডের আগে কমা, হ্যাঁ এন্ডের আগে কমা হয়, রাইট। আশা করি না রিমা, এন্ডের আগে কমা হবে। ওকে, সো এই যে আমরা যেটা বলছিলাম যে যে কমাটা দিলে বা না দিলে কোনো প্রবলেম নাই, তাহাকে অক্সফোর্ড কমা বলে। হ্যাঁ, দিতে পারো নাও দিতে পারো, তোমার ইচ্ছা। ওকে, বাট এটা তোমাকে দিতেই হবে। আশা আই সুইম ইন এ পুল অর ইন দা, প্যারেন্টস এর পরে এটা দিলে দিলে তারপর দুজনের নাম বোঝাই না। আচ্ছা, উর্বি বলছে আমরা এখানের মধ্যে সেমিকোলন বসাতে পারি কিনা, আমরা সেমিকোলন বসায় তারপর আমরা দুজনের নাম বুঝাতে পারি কিনা। সেমিকোলন আমরা এখানে ইউজ করতে পারি, কিন্তু সেমিকোলন ইউজ না করে আমরা সেমিকোলন ইউজুয়ালি ইউজ করি আমরা যখন কোনো একাধিক ফ্রেজ লিখি। হ্যাঁ, এই জন্য আমরা সেখানে ইউজ করি, বা কোনো এক্সাম্পল দিতে চাচ্ছি সেখানে, এখানে সেমিকোলন ইউজ করা যাবে, কিন্তু সেটা খুব একটা প্রচলিত না। আমি কখনো সেমিকোলন ইউজ করে এরকম মানে প্রকাশ করতে দেখি নাই। ওকে, সো সুইম ইন এ পুল অর ইন দ্য ওশান, আই উইল সুইম, জগ অর রাইড ইন এ বাইকে, দেখো এখান দিয়ে আমি কমা দিছি। সো আই এনজয় সুইমিং, ডান্সিং, জগিং এন্ড কায়াকিং। তাহলে দেখো এগুলো সবগুলো অক্সফোর্ড কমা। তুমি কমা না দিলে কিছু হবে না, কমা না দিলে এগুলা কিছু হবে না। হ্যাঁ, কমা দিতে পারো নাও দিতে পারো, এখানে কমা দেয় না, এখানে কমা দিচ্ছে। তোমরা এটা খেয়াল করবে, ইউজুয়ালি কম্পিউটার যখন টাইপ করবে দেখবো সবকিছু তো কমা দিতে বলবে, কারণ ও তো বুঝতেছে না এটা অক্সফোর্ড। তুমি কি চারজন বুঝাইতেছো না দুজন বুঝাইতেছো, কম্পিউটার বুঝে না, সে তোমার সবগুলো বলবে কমা দেন কমা দেন কমা দেন। হ্যাঁ, বাট তুমি নিজে তুমি ঠিক করবা তুমি আসলে কমা দিবে কেন। তো সেফ কোনটা? সেফ হচ্ছে কমা দেয়া, সেফ হচ্ছে কমা দিয়ে দেয়া। এখন আসলে আমরা একটু, হ্যাঁ তোমার সেমিকোলন ইউজুয়ালি সাচেস বা এরকম যখন ইয়ে করি তখন আমরা ইউজুয়ালি ব্যবহার করি। আমরা আসলে কোরিলেটিভ কনজাংশন নিয়ে পড়ি। আমরা এতক্ষণ পড়লাম কোঅর্ডিনেটিং, মানে যেগুলো দিয়ে আমরা হচ্ছে যে কোঅর্ডিনেশন করতেছি, জোড়া লাগাইতেছি। হ্যাঁ, যেমন আই লাভ মাই ফ্যামিলি এন্ড মাই ফ্যামিলি লাভস মি। সো দুটো জিনিস, আই লাভ মাই ফ্যামিলি সাপোর্ট এন্ড মাই ফ্রেন্ডস কোম্পানি, আমি দুটাই পছন্দ করি, এগুলো সব কোঅর্ডিনেটিভ। আই লাভ মাই ফ্যামিলি এন্ড ফ্রেন্ডস। সো এখন আমরা পড়বো কোরিলেটিভ কনজাংশন। তো কোরিলেটিভ মানে কি? যারা সাউন্ড প্রবলেম, আচ্ছা কারো মাইক্রোফোন অন থাকলে অফ করে দাও। মাইক্রোফোন অন আছে? হ্যাঁ, কম্পিউটার টাইপ করতে গেলে তুমি কমা লিখে দেওয়াটাই ভালো। সো তখন হচ্ছে যে তোমাকে এসে বলবে যে না বস ঠিক আছে, কারণ ও তো জানে না এখানে জিনিসটা কি। তো অবশ্যই তুমি কমা বা ফুল স্টপ যা দিবা দাও, অবশ্যই পরে একটা স্পেস দিতে হবে। এটা খুব রিফ্লেক্স বানায় ফেলবা। তো চলো, আমি পার্সোনালি অনেকেই মানে এইটা নিয়ে বলি যে যারা তোমার স্পেস দেয় না, মানে ফুল স্টপ দিলেও স্পেস দেয় না। আবার যখন তুমি ভার্চুয়াল কোনো কিছুতে লিখবা, লেখার মধ্যে পর্যাপ্ত স্পেস দিবা। ইউজুয়ালি আমি যেটা ট্রাই করি, আমি ধরো একটা লম্বা স্ট্যাটাস লিখবো। হ্যাঁ, তাহলে আমি হচ্ছে এখানে ধরো একটা ভাব, এখানে এক স্পেস দিলাম, প্যারা আলাদা করে ফেললাম, এটা একটা ভাব, এটা আলাদা করে দিলাম স্পেস দিয়া, মানে আমি প্যারা আলাদা করে দিই, এটা একটা ভাব, এখানে আবার স্পেস দিয়ে আলাদা করে দিই। সো তুমি এই যে পর্যাপ্ত স্পেস দিলে তোমার অডিয়েন্স হচ্ছে ওই পোস্টগুলো এঙ্গেজ হবে বেশি, মানে ওই পোস্টগুলো হচ্ছে আমাদের মানে দৃষ্টি সহনীয়, মানে তোমার অডিয়েন্স দেখবা তুমি যে স্ট্যাটাস গুলো তোমার হচ্ছে পর্যাপ্ত স্পেস দেয়া,
দেখবো ওগুলো এঙ্গেজ ভালো হয়েছে, কারণ ওগুলো হচ্ছে অডিয়েন্স পছন্দ করতেছে, ওপর আরাম লাগছে। আর কিছু লোক কি করে, কোনো স্পেস নাই, এক গাদার ভিতরে ঢুকাই দিচ্ছে, অত্যন্ত উচ্চ মার্গীয় স্ট্যাটাস হইলো, দেখা যায় এঙ্গেজমেন্ট হয় নাই, মানুষ এটা পছন্দ করতেছে না, ওই স্টাইলটা মানুষ পছন্দ, মানুষ হচ্ছে পড়বে না, মানুষ ওইটা কি হাবি যাবি কি কথা লিখছে, এটা গিঞ্জি গিঞ্জি লাগে, হ্যাঁ গিঞ্জি গিঞ্জি লাগে তখন। সো তুমি স্পেস দিলে তোমাকে টাকা খরচ হচ্ছে, স্পেস দিবা না কেন? আমি যখন অফিসিয়ালি মেল করি, আমি সেখানে প্রচুর স্পেস দিই, ধরো দুই বাক্য লিখছি, একটা ভাব প্রকাশ হয়েছে, আমি স্পেস দিয়া তার এক বাক্য লিখছি, আবার স্পেস দিয়া আমার সারপ্রাইজ বলে, আর তোমার ইমেল গুলো পড়তে খুব ভালো লাগে, তোমার ইমেল গুলো পড়তে আরাম। তাই আমি বলছি স্যার আমার ইমেলের মধ্যে আপনার পড়তে আরাম লাগে, কেননা আমি ইমেলে প্রচুর স্পেস দিই, আমি 2 লাইন লেখার পর স্পেস দিই, আবার স্পেস দিই, আবার স্পেস দিই, এরকম দিই, এই জন্য আপনার আরাম লাগতেছে স্যার। হ্যাঁ বুঝতে পারছে পরে। তো আসলে আমরা এখন কোরিলেটিভ কনজাংশনের কথা বলবো, এখানের মধ্যে পেয়ার অফ কনজাংশন। সো কি কি আছে এরকম, বোথ এন্ড, নট অনলি বাট অলসো, ইদার অর এবং নিদার নর, আমরা এই 4 জোড়া নিয়ে কথা বলবো, এগুলো জোড়ায় জোড়ায় বসে। ওকে, তো আসো আমরা হচ্ছে যে বোথ এন্ড কখন ইউজ করি, যখন আমি দুটাকেই এমফেসাইজ দিতে যাচ্ছি। সেলেনা বলছে দুটা আগে পরে, এরকম কোনো কিছু আমি শুনে নাই সেলেনা, হইতে পারে আমি শুনে নাই এরকম কোনো কিছু। সো যখন আমি দুটো এলিমেন্টকে এমফাসাইজ দিব, তখন আমরা বোথ এবং এন্ড ইউজ করব। যখন দুটা সাবজেক্টকে, দুটা ভার্বকে, দুটা অবজেক্টকে, ইভেন টু ক্লজেসকে আমরা সেম এমফাসাইজ দিব, তখন বোথ এবং এন্ড ইউজ করবো, এগুলো সব জোড়া জোড়া ইউজ হবে। সো মনে রাখতে হবে এখানের মধ্যে ওয়েন কানেক্টিং টু সাবজেক্ট, অবশ্যই আমরা এখানে প্লুরাল ভার্ব ইউজ করব। আমরা যদি বলি এমিলি হচ্ছে গ্রামার ভালোবাসে, জেকও ভালোবাসে, সো বোথ এমিলি এন্ড জেক। তো এর মধ্যে দিয়ে তোমরা কারেকশনের অনেক কিছু পড়ে ফেলতেছো। আমরা বলছিলাম ইংলিশে, তোমার ইংরেজি গ্রামারে বিসিএস এর মধ্যে কারেকশন থেকে কত নাম্বার আসে বলছিলাম, 3 থেকে 4 নাম্বার আসে কারেকশন থেকে বলছিলাম, তাই না? সো এইটা অনেক কোটি টাকা দামের কথাবার্তা, যে কারেকশন থেকে 3 থেকে 4 নাম্বার প্রশ্ন আসে, এইটা অত্যন্ত দামি একটা কথা। এটা তুমি যদি জানো, তাহলে তুমি অবশ্যই পরীক্ষার 2 দিন আগে কারেকশনটা ভালো করে রিভিশন দিবা, তুমি যে এটা জানতে হবে যে কারেকশন থেকে প্রচুর কোশ্চেন আসে। তো এটা জানলে দেখলে কারেকশনের মধ্যে আমরা এখানে কি হয়েছে, যে বোথ দিয়ে যুক্ত হয়েছে, বোথ এমিলিয়ান জেক, দেখো এটা কিন্তু ভার্ব কিন্তু প্লুরাল, বোথ এমিলিয়ান জেক লাভ গ্রামার। সো দুজনে গ্রামার পছন্দ করে, আমরা এখানে বোথ এবং এন্ড দিয়ে সেটা আমরা বুঝালাম। ওকে, সো আমরা যদি এভাবে যদি বলি যে এমিলি হচ্ছে, তাহলে দেখো এখানে দুটো সাবজেক্টকে আমরা মেসেজ করছি, বোথ এমিলি এন্ড জেক। এখানে দেখো এমিলি লাভস গ্রামার, এমিলি লাভস চকলেট, তাহলে দুটো অবজেক্টকে আমরা এখানে মেসেজ করব, তাহলে এমিলি লাভস বোথ গ্রামার এন্ড চকলেট। এখন আসলে আমরা তোমার হচ্ছে যে নট অনলি বাট অলসো কখন আমরা ইউজ করি, যখন to emphasize that there are two elements when connecting two subject, verb agrees with the subject closest to it। মানে কি, আমরা এখানেও আমরা হচ্ছে যে দুটা জিনিসকে এমফাসাইজ করব, শুধু এটা না ওইটাও, হ্যাঁ। তবে এখানে মনে রাখতে হবে, যখন আমরা দুটো সাবজেক্টকে জোড়া লাগাবো, তখন ভার্বটা কার সাথে এগ্রি করবে, যে সাবজেক্টটা তার কাছাকাছি তার সাথে এগ্রি করবে, অত্যন্ত দামি একটা কথা। সো এমিলি এক্সারসাইজেস এভরিডে, আর এমিলি অলসো ড্রিঙ্কস আ লট অফ ওয়াটার, সে প্রতিদিন ব্যায়ামও করে, আবার সে পানিও খায়, মানে দুইটা খুব তোমার গুড হ্যাবিট। সো আমরা বলতে পারি টু স্টে হেলদি, আইসক্রিম পছন্দ করো, আচ্ছা ঠিক আছে। তো টু স্টে হেলদি এমিলি নট অনলি এক্সারসাইজেস এভরিডে বাট অলসো ড্রিঙ্কস আ লট অফ ওয়াটার। দুইটা জিনিস এমফাসাইজ করলাম, শুধুমাত্র সে ব্যায়ামই করে না, সে প্রচুর পানিও খায় হেলদি থাকার জন্য, অত্যন্ত ভালো মহিলা। আমরা এইভাবে বলতে পারি যে নট অনলি ডাজ এমিলি এক্সারসাইজ এভরিডে বাট অলসো শি ড্রিঙ্কস আ লট অফ ওয়াটার। আচ্ছা এখানের মধ্যে নাজমা কোন অংশ হয়েছে, প্রথম অংশ নাকি দ্বিতীয় অংশ? নাজমা কার সাথে হয়, নাজমা নেগেটিভের সাথে নাকি অ্যাফার্মেটিভের সাথে? নাজমা হয় সবসময় কার সাথে, নেগেটিভের সাথে নাজমা হয়, তাই না? তাহলে নট অনলির সাথে নাজমা হয়েছে। এখন তুমি যদি বলো বাট অলসো ডাজ শি ড্রিঙ্ক, তাহলে হবে না জিনিসটা। তো মনে রাখতে হবে, তুমি জোর যে দিচ্ছ, তুমি নাজমার সাথে তুমি হচ্ছে ইউজ করবা, ওই যে নেগেটিভের সাথে তুমি অক্সিলারি আগে ইউজ করবা। সো নট অনলি ডাজ এমিলি এক্সারসাইজ এভরিডে, এমিলি শুধুমাত্র এক্সারসাইজই করে না, বাট অলসো সে ড্রিঙ্কস আ লট অফ ওয়াটার, সে অনেক ওয়াটার সে ড্রিঙ্ক করে। তাহলে এইসব আমরা যে বিভিন্ন প্যাটার্ন যখন শিখবো, তখন আমাদের বাক্যের সৌন্দর্য অনেক বৃদ্ধি পাবে। আমরা অনেকভাবে একটা বাক্য বলতে, এইভাবে তো আমি তো বলতে পারতাম এমিলি নট অনলি এক্সারসাইজ এভরিডে বাট অলসো ড্রিঙ্কস আ লট অফ ওয়াটার, এভাবে বলতে পারতাম। আর নট অনলিকে আমরা শুরুতে নিয়ে আসলাম, যখন নট নেগেটিভ শব্দ শুরুতে আসবে, তখন হয়ে যাবে কি নাজমা, যদি নেগেটিভ অর্থ শুরুতে আসে, তখন পরে অক্সিলারি আসবে, তারপরে সাবজেক্ট আসবে। আমাদের বাক্যটা একটা ডিফারেন্ট একটা ফ্লেভার আসলো, তাই না? ওকে, তো যেরকম তোমরা ধরো
এই যে ফ্রেঞ্চ ফ্রাই জিনিসটা আসলে কি? আলু ভাজি, তাই না? তোমার আম্মু তোমাকে আলু ভাজি দিচ্ছে, দিলে তুমি কিন্তু খাবা না, দোকানে যাই করতেছে ফ্রেঞ্চ ফ্রাই দেন, জিনিসটা আলু ভাজি আর কিছু না আসলে। হ্যাঁ, তোমার করতেছে ম্যাশড পটেটো উইথ গ্রিন চিলি, আগের জিনিসটা আলু ভর্তায়, তোমার বাসায় আলু ভর্তা যেটা বানায় সেটাই, ও যখন বলে ম্যাশড পটেটো উইথ গ্রিন চিলিস, তখন শুনতে খুব ভালো লাগে, তাই না? খুব একটা গর্জিয়াস করতে ভাব আসে, মনে হয় আরে জিনিসটা মনে খুব একটা অত্যন্ত টেস্টি হবে। মানে একটা স্বাদটা তো পাল্টায় যায় না, নামটা শুনলেই তো একটা অন্যরকম পশ লাগে। হ্যাঁ, নামটা শুনলেই তো একটা ভাব আসে অনেক, যে ম্যাশড পটেটো উইথ গ্রিন চিলিস, খুব ভালো লাগে শুনলেই। নট অনলি ডাজ এমিলি এক্সারসাইজ এভরিডে বাট অলসো শি ড্রিঙ্কস আ লট অফ ওয়াটার। এবং এখানে তোমরা একটা জিনিস দেখে নিলা, যে তুমি নাজমা দেখে নিলা, এটা এটা কিন্তু নাজমা হয় নাই, ঠিক আছে? এটা নাজমা হবে না, আবার এখান থেকে নাজমা হবে না, আর এখান থেকে কমা আছে একটা, এটা খেয়াল করলা, বাট অলসোর আগে একটা কমা আছে। ওকে, মনিয়া বলো। আচ্ছা, মাইক্রোফোন অফ আছে মনিয়া। ওকে, আমি মাইক্রোফোনটা অন করে দিচ্ছি, সরি। মনিয়া তুমি বলো। আচ্ছা, এমনি হাত পড়ে গেছে মনে হয়, তাই না? ওকে, তো আসো আমরা আরো কয়েকটা দেখি। বলো তো আমরা মাস্ট কখন ইউজ করি? অক্সিলারির মধ্যে পড়েছিলাম, যে মুডালের মধ্যে। নাজমা আবার আরেকবার বলতাম। নাজমা মানে হচ্ছে যে নাজমা, NASMA, নেগেটিভ অ্যাডভার্ব দিয়ে বাক্য যদি শুরু হয়, তারপরে অক্সিলারি আসবে, তারপরে আসবে সাবজেক্ট, তারপর আসবে মেইন ভার্ব। তাহলে দেখো এই নেগেটিভ ওয়ার্ড আসছে নট অনলি, তাহলে এটা হলো এমিলি এক্সারসাইজেস, তাহলে এটা তো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে, তাহলে এখানে অক্সিলারি তো নাই, অক্সিলারি কি ডাজ আসবে, তাহলে ডাজ আগে আসছে, তাহলে নট অনলি ডাজ এমিলি এক্সারসাইজ, তাহলে আগে নেগেটিভ ওয়ার্ড, এরপর হচ্ছে যে তোমার হচ্ছে যে অক্সিলারি, এরপরে সাবজেক্ট, এরপরে মেইন ভার্ব। দিস ইজ নাজমা। মাস্ট মানে হচ্ছে আমরা অবশ্যই, হ্যাঁ অবশ্যই কোনো কিছু করতে হবে। তাহলে আমি যদি বলি ইউ মাস্ট এক্সারসাইজ রেগুলারলি, তো প্রত্যেকদিন তোমাকে হচ্ছে এক্সারসাইজ করতে হবে, এবং ইউ মাস্ট ড্রিঙ্ক আ লট অফ ওয়াটার, তোমাকে অবশ্যই তোমাকে হচ্ছে যে পানি খাইতে হবে। তাহলে আমরা যদি বলি যে নট অনলি মাস্ট ইউ এক্সারসাইজ রেগুলারলি বাট অলসো ইউ মাস্ট ড্রিঙ্ক আ লট অফ ওয়াটার, এটা কিন্তু গভীর মনোযোগ দিয়ে খেয়াল করো বাক্যটা, গভীর মনোযোগ দিয়ে দেখো, শুধু নট অনলি লোক নাজমা হয়েছে, ওকে, কিন্তু বাট অলসো লোক কোনো নাজমা হয় নাই কিন্তু। বাট অলসোর পরে আসছে তোমার হচ্ছে সাবজেক্ট, এরপরে মোডালটা আসছে, কিন্তু নট অনলির পরেই কিন্তু মোডালটা চলে আসছে, ওই আগেরটার মতোই, যে নট অনলির পরে তোমার হচ্ছে যে ডাসটা চলে আসছে, বুঝতে পারছো? সাবজেক্টের ফাঁক দিয়ে ঢুকে গেছে, তাহলে এখানেও কিন্তু নট অনলির পরে সাবজেক্টের ফাঁক দিয়ে মাস্ট ঢুকে গেছে। কিন্তু বাট অলসো লওয়া কিন্তু এরকম কোনো কিছু নাই, যে বাট অলসো ইউ মাস্ট, তুমি যদি বলো বাট অলসো মাস্ট ইউ ড্রিঙ্ক, তাহলে বিষয়টা হাস্যকর হয়ে যাবে। নট অনলি মাস্ট ইউ এক্সারসাইজ রেগুলারলি এরকম হবে। ওকে, বাট অলসোর লগে তোমার কিন্তু মাস্ট ফাঁক দিয়ে ঢুকবে না। আশা করি তোমরা বুঝতে পারছো, আর যারা বুঝতে পারো নাই তুমি অবশ্যই অ্যাডভার্বের লেকচারটা দেখে নিবা, যেখানে আমরা নাজমা নিয়ে বিস্তারিত কথাবার্তা বলছিলাম। ওকে, নাজমার সাথে এ মানে হচ্ছে অক্সিলারি, এ মানে অক্সিলারি, নেগেটিভ অ্যাডভার্ব, এগুলো অক্সিলারি, এরপর হলো সাবজেক্ট, এরপর হলো মেইন ভার্ব। ওকে, এ নেগেটিভ, এ অক্সিলারি, এ সাবজেক্ট, এটা মেইন ভার্ব, বাকিটা হলো এডিশনাল, এডিশনাল মানে এরপরে যা কিছু আছে আর কি। এ মানে এডিশনাল, এ নাজমার এ হচ্ছে এডিশনাল, মানে পরের বাকিটা তুমি যা আছে বাকিটা উল্লেখ করে দিবা এখানে মধ্যে। বাট অলসো তো নাজমা হয় না। ওকে, বাট অলসোর লোকে তো নাজমা বলি না, আমরা নাজমা বলছি তো নেগেটিভ ওয়ার্ডের সাথে হবে। ওকে, তো আসো হ্যাঁ, নাজমা শুনলেই তুমি হচ্ছে যাদের নাম নাজমা আছে তাদেরকে বলবো, নাজমা তোমাদের বয়সে খুব বেশি থাকার কথা না, আন্টিদের মধ্যে নাজমা প্রচুর পাবা। তো আমরা যদি বলি যে আচ্ছা, এখন খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার আসো, আমরা কিন্তু বলছিলাম যখন বোথ এন্ড দিয়ে যুক্ত হবে, এগুলো কি কোরিলেটিভ কনজাংশন, বোথ এবং এন্ড দিয়ে যখন দুটো সাবজেক্ট যুক্ত হবে, ভার্বটা অবশ্যই প্লুরাল হবে। দেখো এমিলিয়ান জেক, তাইলে ভার্বটা হয়ে গেছে কি প্লুরাল। প্লুরাল মানে কি, সিঙ্গুলার হলে তো এস যোগ হতো, তাই না? এস যোগ হতো, এস তো যোগ হয় না, তাহলে প্লুরাল ভার্ব। কিন্তু নট অনলি বাট অলসো লগে তুমি কি ইউজ করবে, দেখো তোমার নট অনলি বাট অলসোর পরে যেটা কাছে সেটাকে ফলো করবে। তাহলে দেখো এখানে নট অনলি এমিলি বাট অলসো হার কলিগস, তাহলে দেখো আমার হার কলিগস এর লগে ভার্বটা আছে, তাহলে এখানে যেহেতু হার কলিগসটা ওর কাছে আছে, তাহলে হার কলিগস যেহেতু প্লুরাল, ভার্বটা প্লুরাল হবে। আর এখানে দেখো আমরা এভাবে যদি বলতাম
নট অনলি হার কলিগস বাট অলসো এমিলি। এবার কিন্তু এমিলি কাছে, তাই না? এই যে তখন হয়ে যাবে ইজ, তখন ইজ হয়ে যাবে। শুধু এন্ড দ্বারা যুক্ত হলে কি ফার্স্ট সাবজেক্ট অনুসারে ভার্ব হবে? না, ফার্স্ট সাবজেক্ট না। নট অনলি বাট অলসো হলে যেটা কাছে সেটা অনুযায়ী। তাহলে দেখো ইজ থেকে কে কাছে? ইজ থেকে এমিলি কাছে, তাহলে এমিলি অনুযায়ী হবে। এমিলি সিঙ্গুলার, তাহলে এটা সিঙ্গুলার হয়েছে। এখানে ভার্বের সাথে কে কাছে? হার কলিগস কাছে, তাহলে হার কলিগস অনুযায়ী হবে। এটা কি সবার কাছে ক্লিয়ার হয়েছে জিনিসটা? হাত তুলো কাদের কাছে ক্লিয়ার হয়েছে। এগুলো আমরা কারেকশনের মধ্যে আরেকবার রিভিশন দিব। সো কারেকশন তো আসলে একটা চ্যাপ্টার না। কারেকশন তো তুমি যা পড়তেছো এতদিনের মধ্যে সবকিছু মিলাইয়া কারেকশন চ্যাপ্টারটা যা যা পড়ছো এতদিন সবকিছু কারেকশন চ্যাপ্টারের মধ্যে আবার পাবা অনেক কিছুই। কারেকশন থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে বিসিএস এ, শুধু বিসিএস না, সব চাকরি পরীক্ষায় কারেকশন থেকে প্রচুর প্রশ্ন আসে। আশা করি আরেকবার। ওকে, এটা হচ্ছে ভার্বটা। ওকে, এটা হচ্ছে ভার্বটা। এখন এই ভার্বটা কাকে ফলো করবে? সাবজেক্ট কাকে ফলো করবে? যেটা কাছে তাকে। এখানে এমিলি একটা সাবজেক্ট, হার কলিগস একটা সাবজেক্ট। তাহলে কাছে কে? কাছে হার কলিগস, যেহেতু হার কলিগস প্লুরাল সেজন্য এখানে আর হয়েছে। এখানে হার কলিগস একটা সাবজেক্ট, এমিলিয়াল আর একটা সাবজেক্ট, তাই না? তাহলে এখানে ভার্বের কাছে কে? এমিলিয়াল কাছে, তাহলে এমিলি যেহেতু সিঙ্গুলার তাহলে এখানে সিঙ্গুলার ভার্ব হয়েছে। ওকে, এখন আসলে আমরা কোলারেটিভ কনজাংশন পরের পার্টে আসি। এখন ইদার এবং অর এটা নিয়ে আমরা একটু কথাবার্তা বলি। তো যখন আমরা যে হয় এটা নয় ওইটা, যে আমরা টু এমফাসাইজ টু অপশনস, নট বোথ, দুটা না, যে কোনো একটা, হয় এটা নাহলে এটা। এইখানেও সেম কথাবার্তা, ভার্ব অ্যাগ্রিজ উইথ দ্য সাবজেক্ট ক্লোজেস্ট টু ইট, যেটা কাছে সেটাকে ফলো করবে সে। সো the first option was to add the mask, the second option was to add the disguise. তো পালানোর জন্য দুটো ওই হচ্ছে, সে একটা আকাম করছে, এখন হয় মাস্ক পরতে হবে নাহলে সে হচ্ছে একটা ছদ্মাবরণ নিতে হবে, এই দুটো একটা দিয়ে সে পালাবে। তো জেক হ্যাড এ চয়েস, she could wear either the mask or the disguise and she chose the mask. আমি বলতে চাচ্ছি ওর হচ্ছে যে একটা চয়েস ছিল, she could wear either the mask or the disguise, হয় সে মাস্ক পরতে পারতো না সে ডিসগুইজ সে নিতে পারতো। সো তো সে চুজ দা মাস্ক, সে মাস্কটা চুজ করেছিল। সো এই হচ্ছে যে আমাদের চুজ যে ভার্বটার এটা পাস্ট ফর্ম হচ্ছে CHOS, চুজ। সো এটার দ্বারা আমরা এরকম দুটো জিনিস লাগাইতে, দুটো অবজেক্ট লাগাইলাম এখানের মধ্যে। তো আসলে আমরা দুটো সাবজেক্ট লাগাইতে পারি আমরা। চলো মনে রাখতে হবে আমরা এখানের মধ্যে ইদার যেরকম ছিল এখানের মধ্যে পজিটিভ ব্যাপার, হয় এটা নাহলে ওইটা। আর নেদার নর মানে হচ্ছে এটাও না ওইটাও না। এখানেও সিমিলার কথাবার্তা, ভার্ব অ্যাগ্রিজ উইথ দ্য সাবজেক্ট ক্লোজেস্ট টু ইট। মনে রাখতে হবে ডু নট ইউজ উইথ এ নেগেটিভ ভার্ব, কারণ নেদার অর্থই তো না। ওকে, নেদার অর্থ হইলো না এটাও না ওইটাও না। তো আসলে এখানের মধ্যে ওরা দেখতে পাচ্ছে একটা ব্যাগ দেখা যাচ্ছে, দেয়ার ইট ইজ। এখন তোমার যে হচ্ছে এটা নিতে পারতেছে না, সে ক্যানট রিচ, আবার এমিলিও নিতে পারতেছে না এটা। সো যে ক্যানট রিচ দ্য শু, যে কো রিচ করতে পারতেছে না, এমিলিও রিচ করতে পারতেছে না, ওরা দুজনেই খাটো। তাহলে আমরা বলবো নেদার জেক নর এমিলি ক্যান রিচ দ্য শু। দেখো এখানে ছিল ক্যানট, এটা হয়ে গেল কি ক্যান। কেন না? নেদার নর মানি তো হচ্ছে নট, মানে যেইকো না এমিলিও না, ওরা কেউ শুর কাছে পৌঁছাতে পারে নাই। তো নেদার জব জেক নর এমিলি ক্যান রিচ দ্য শো। তো দেখো আমাদের মূল ছিল ক্যানট, কিন্তু যখন নেদার নট ইউজ করছি তখন হয়ে গেছে ক্যান। এখন আসলে আমরা যদি বলি জো ইটস নেদার নিউট্রিশিয়াস ফুড নর এক্সারসাইজেস। সো এখন কমেন্টে লিখো এটা প্যারালাল স্ট্রাকচার অনুযায়ী রাইট অর রং। জো ইটস নেদার নিউট্রিশিয়াস ফুড নর এক্সারসাইজেস, ও তোমার হচ্ছে যে নিউট্রিশিয়াস ফুডও খায় না আবার ব্যায়ামও করে না, ও কোনোটাই করে না, ও একটা মগা। কয়েকদিন বছর রং। ওকে, আচ্ছা তোমরা কে কে নিউট্রিশিয়াস ফুড খাও এবং ব্যায়াম করো? দুটাই করো। আর কে কে একটা করো, কে কে কোনোটাই করো না? নিউট্রিশিয়াস ফুডও খাও না ব্যায়ামও করো না? কে কে একটা করো, ফুডটা খাও ব্যায়ামটা করো না? নাফিসা দুটাই করে। ওকে, তারপর সাদিয়া দুটাই করে, গুড। ফরাজি দুটাই করে, রাশেদ একটা করে মাঝে মাঝে, আজিজুল কোনোটাই না, স্পেস বাউন্ড বোথ, আহমেদ একটাও না, আরাফি তাসনিম বোথ, জিম করে। ওকে, ফুড খাই খালি, মানে খালি ফুড খাইলে তো তোমার হবে না, তুমি কি ফুড খাও সেটা একটা ব্যাপার। কোনোটাই না। শোনো একটা গুরুত্বপূর্ণ কথা বলি, এটা অত্যন্ত দামি, কোটি টাকা দামের কথা। সেটা হচ্ছে তোমরা ক্যাডার হতে চাচ্ছ তাই না?
কেন একটা উন্নত জীবনের আশায় এত কষ্ট করতেছো? ধরো তুমি মোটামুটি 28 থেকে 30 বছরের মধ্যে একটা ভালো জবটা তুমি পাই গেলা, হ্যাঁ? তো মোটামুটি আরো 5 বছর ধরলাম, 5 বছরের মধ্যে তুমি একদম এস্টাবলিশ হয়ে গেলা, তুমি ফিনান্সিয়ালি সলভেন্ট হয়ে গেলা 35 এর মধ্যে। যখন তুমি সলভেন্ট হয়ে গেলা ফিনান্সিয়ালি, তখন হয়ে গেল তোমার ডায়াবেটিস মেলাইটাস। তার কয়দিন পরে হয়ে গেল তোমার ইসকেমিক হার্ট ডিজিজ। তার কদিন পরে হয়ে গেল তোমার হাইপারটেনশন। 5 বছরের মধ্যে, মানে 40 বছরের মধ্যে তুমি এখন 3টে অসুখের গর্বিত মালিক। তোমার ডায়াবেটিস আছে, ওর খালতা ভাই হলো, মানে ও তো আম্মা তাই না, ডায়াবেটিস হলো কি সব রোগের মাদার। ডায়াবেটিস হচ্ছে মাদার অফ এভরি ডিজিজ, হচ্ছে আম্মা। তাহলে ওর বাচ্চাকে, ওর বাচ্চা হচ্ছে হাঁটার সমস্যা দেখা যাবে, তারপরে তোমার হচ্ছে যে স্ট্রোক হইতে পারে তাই না, ওর বাচ্চা, ওর বাচ্চা ও এই তোরাই। তারপরে ক্রনিক কিডনি ডিজিজ, ও কিডনি ডিজিজ তোমার হচ্ছে যে প্রেসিপিটেট করবে। তারপরে তোমার হচ্ছে যে নিউরোপ্যাথি করবে, মানে ওই যে পেইন্টিং করবে, মানে কিছু, মানে ও তো মাদার, ও আম্মা যখন চলে ঢুকে যাবে বাচ্চাদের নিয়ে, এই তোরা কই রে, তোরা সবাই আয়, হ্যাপি টেনশন করবে তোমার, হ্যাঁ? দুনিয়া সবকিছুকে সে ডাকা নিয়ে আসবে। আর 40 বছরের মধ্যে তুমি 3-4-5টা রোগের গর্বিত মালিক। তাহলে যদি তুমি 4টা রোগের গর্বিত মালিক, তাহলে তুমি তো পৃথিবীর ঘুরবাটা কি আর খাইবাটা কি মিয়া? তুমি তো কই ঘুরবা? তোমার তো ওষুধের ডিব্বা লয়ে হাঁটবা তুমি মিয়া। তুমি তো ঘোরাঘুরি করতে পারবা না। তুমি যে জীবনে এত কষ্ট যে করলা, 30 এত বিশেষ ক্যাডার হয়ে কি লাভ হইলো? 35 এর মধ্যে তুমি তো সানডে মানডে ক্লোজ হয়ে গেছে তোমার লাইফের। আমি কি বুঝাতে পারছি সবাইকে? হুম। কেন তোমাকে শরীরের জন্য তো দিতে হবে, এসব হাঙ্কি ভাঙ্গি পড়াশোনা করার কোনো লাভ হবে না। তোমার শরীর ঠিক রাখতে হবে। তুমি 35 এর মধ্যে তোমার সব সাইকেল কমপ্লিট হয়ে যাবে, না তোরে অবস্থা খারাপ হয়ে যাবে। বুঝতে পারছো? অবশ্যই ব্যায়াম করতে হবে এবং নিউট্রিশাস ফুড খাই। তুমি কি ভাই এগুলা করলে কি হবে? না হবে, এগুলা করলেও তো হইতে পারে তোমার, হ্যাঁ? তোমার এগুলো করলেও হইতে পারে, কিন্তু রেশিওটা অনেক কম। অনেকে কয় ভাই কয় সিগারেট না খায় তো ক্যান্সার হয়। এখন সিগারেট না খায় ক্যান্সারের পরিমাণ কতটা, সিগারেট খায় ক্যান্সার পরিমাণ কতটা, তোমাকে দুটো রেশিও দেখতে হবে। সো তখন তোমাকে এক্সারসাইজ করলেও তো তোমার অসুখ হইতে পারে তাই না, তুমি এক্সারসাইজ করলেও অসুখ হইতে পারে তোমার, কিন্তু তোমার অনেক কম সে রেশিওটা। ওকে। সো অবশ্যই এক্সারসাইজ করতে হবে, নিউট্রিশাস ফুড খাইতে হবে এবং তোমাকে মেডিটেশন করতে হবে। তাহলে পরে তুমি অনেক ভালো থাকবা। এইসব বিসিএস করে এখন লাভ হবে না, কি ব্যাংকি করে লাভ হবে না তোমার। আসো, তাহলে এখানে আমরা তোমার যেটা আমরা এখানে, কেন তোমরা বলছো ভুল, ওকে কেন ভুল হয়েছে? কারণ সে ইটস নিউট্রিশাস ফুড, এটা একটা অবজেক্ট, এটা একটা ভার্ব। তো বারবার লগে আবার অবজেক্টের সম্পর্ক কি? এটা তো আসলে প্যারালাল হয় না, যে এক হয় নাই। আমরা বলতে পারতাম এইভাবে, যে ইটস নিউট্রিশাস ফুড। এটাকে কি করলাম? তাহলে দেখো, আমরা যদি তোমার হচ্ছে যে আমরা নেদারটাকে জাস্ট আগে নিয়ে আসলাম, তো বললাম জো নাইদার ইটস নিউট্রিশাস ফুড নর এক্সারসাইজ। এখন দুটা প্যারালাল হয়েছে। তাহলে নাইদারের পরে জাস্ট নাইদারটাকে একটু সামনে এনে দিলাম, তাহলে এখন প্যারালাল হয়ে গেছে। এখন ইটস দিয়ে শুরু হয়েছে, এটা ভার্ব, এটা ভার্ব, এটা ভার্ব, তাহলে এখন ঠিক আছে। আবার এখন ওকে, দেখছো? আমরা শুধু নাইদারের কন্ডিশনটা একটু ধরো এই দিক সেদিক হওয়ার কারণে পুরো বাক্যটা উল্টা পাল্টা তোমার হয়ে গেছে, তাই না? আমাদের ভেবটা নো, ভেবও কিন্তু ইয়ে আছে তোমার, ভেবও কিন্তু খুবই সুবিধা না। আমাদের একটা ভেপের একটা আমরা দোকান দিতেছি, দোয়া করে আল্লাহর রহমতে আমরা যাতে সফল হই। আচ্ছা, একটু নিজের মার্কেটিং করে লই না। আচ্ছা, আমার ভেব অবশ্যই তুমি এখানে পাবা না। আমাদের ভেব হচ্ছে perfectvape.com, এটা হলো দুবাইতে, হ্যাঁ? তো আমরা এখন ওয়েবসাইটে কাজ শেষ করতে পারি নাই, এটা শেষ করার পরে তারপর হচ্ছে তোমার এটা। সো এটা আমাদের ভেপের দোকান। এটা এখনো সময় পাই না আসলে, এটা সময়টা আমি করে এটা শেষ করতে হবে আমাদের। ভেপ, এই ভেপ হলো এগুলা, এই যে বিড়ি না খায় ভেপ টানে আর কি, দুটাই এই ভেপও ক্ষতিকর। যদি আমরা নিজের ভেপের দোকান দিচ্ছি, কারণ ভেপ খুবই তোমার প্রফিটেবল একটা বিজনেস, সেই জন্য আমরা ভেপের দোকান দিচ্ছি। ওকে। সো আসো, আমরা যদি বলি নট অনলি ইজ লার্নিং ইংলিশ রিওয়ার্ডিং বাট অলসো ফান, এখন বলো এটা কি রাইট অর রং? হ্যাঁ, এটা স্পোকিং এর, হ্যাঁ, বিড়ি না খায় ভেপ খায় আর কি। বিডিতে ব্যান, বাংলাদেশে আসলে ব্যবসা করাটা খুব ডিফিকাল্ট। বাংলাদেশে তোমার গভর্নমেন্ট মানে ব্যবসা বান্ধব না, বাংলাদেশ গভর্নমেন্ট। দ্যাটস ওয়াই আমি বাংলাদেশে কোনো ব্যবসা বাণিজ্য করতে খুব একটা ইয়া না, কিউরিয়াস না। যা করবো দুবাই ভিত্তিক করবো। দুবাই হলে ব্যবসার জন্য খুবই একটা আইডিয়াল প্লেস। জীবনে যদি ব্যবসা করো, দুবাই ভিত্তিক ব্যবসা বাণিজ্য করার চিন্তা ভাবনা করবো। বাংলাদেশ ব্যবসা করার জন্য আইডিয়াল কোনো প্লেস না। এখানে তোমার রাজনীতি করতে হবে, নাহলে তোমার 2 নম্বরই করতে হবে তাহলে। সো এটা রাইট রং, আর কি করেন একটু জানতে চেষ্টা করে আমার। না না, এটা মানে কাজের পাশাপাশি করি আর কি, পার্ট টাইম হলো সব। সো তাহলে হ্যাঁ, তোমাদের কথা কারেক্ট, তোমরা বলছো এটা রং। সো এটা রং, রাইট? সো নট অনলি ইজ লার্নিং ইংলিশ ওয়ার্ডিং, এটা তো একটা ক্লজ।
আবার ওটা আবার অ্যাডজেক্টিভ, তাহলে কেমনে হলো? এটা তো হলো না জিনিসটা, তাই না? এটা হলো না, এটা আসলে হলো না। তাহলে কেমনে করবো? আমরা লিখবো এভাবে, লার্নিং ইংলিশ ইজ নট অনলি রিওয়ার্ডিং বাট অলসো ফান। হ্যাঁ, এখন এটা ঠিক আছে, কারণ আমি কি করছি, নট অনলি পরে এটা অ্যাডজেক্টিভ লাগাইছি, বাট অলসো পরে একটা অ্যাডজেক্টিভ লাগাইছি। হ্যাঁ, এখন আবার কিন্তু জিনিসটা ওকে আছে। তাহলে দেখছো, তোমার মনে হইতেছে তুমি কারেক্ট লিখছো, আসলে তুমি কারেক্ট লেখো নাই। তুমি তুমি বলছো নট অনলি ইজ লার্নিং ইংলিশ রিওয়ার্ডিং বাট অলসো ফান, মনে হচ্ছে তুমি কারেক্ট লিখছো, আসলে তুমি পুরোপুরি ভুল লিখছো। এই জন্য প্যারালাল স্ট্রাকচারটা খুব কেয়ারফুলি তোমার মনোযোগ থাকতে হবে তোমার। ওকে, শোনো, তোমার টাইম ম্যানেজ করতে যদি শিখো তাহলে তুমি অনেক কাজ করতে পারবা। তোমার টাইমটা ম্যানেজ করতে পারতে হবে, হ্যাঁ, এটা খুব ইম্পর্টেন্ট। আসো, আমরা এখন পড়বো আমরা মূলত ট্রানজিশন। তুমি বল ভাই ট্রানজিশন কি জন্য পড়বো? ট্রানজিশন মানে হচ্ছে দম নেই, তাই না? হোয়াট ইজ ট্রানজিশন? ট্রানজিশন জিনিসটা আসলে কি? ট্রানজিশন মানে হচ্ছে আমরা একটা জায়গায় যা দম নিচ্ছি। তুমি একটা না বাক্য বলে যাচ্ছ বলে যাচ্ছ বলে যাচ্ছ, কোনো দম নিচ্ছ না তুমি, এটা বিরক্তি চলে আসবে, তাই না? হ্যাঁ, বিরতি নিব আমরা। এখন চলো বিরতি শিখি আমরা এখন। যারাই বিরতিতে মাস্টার, ওদের ওদের সাথে কথা বলতে খুব আরাম লাগবে, হ্যাঁ। ওদের সাথে যারা এত টাকা দিয়ে কি কারণ হয় না, অত টাকার মালিক না ভাই। সো আমি যদি বলি যে আই ফরগট মাই সুটকেস এন্ড আই ফরগট মাই পাসপোর্ট, তা আমি হচ্ছে যে আমার সুটকেসটা আমি ভুলে গেছি, আমি পাসপোর্টটা ভুলে গেছি। না, আমি এটাকে একটু অন্যভাবে বলতে চাইতেছি, আই ফরগট মাই সুটকেস ইন এডিশন আই ফরগট মাই পাসপোর্ট। আমি সুটকেস বলছি, অধিকন্তু আমি পাসপোর্টে বলছি। তাহলে দেখো, এইটা একরকমের একটা বাক্য, এটা আরেক রকমের একটা বাক্য, দুইটা দুই রকমের সৌন্দর্য আছে কিনা, তাই না? ওকে, তাহলে ওখানে দেখো, ওটা ছিল আমাদের কোঅর্ডিনেটিং কনজাংশন, এটা হচ্ছে আমাদের ট্রানজিশন। ইনারেশন হচ্ছে কি? ট্রানজিশন। দেখো, তাহলে দেখো ট্রানজিশনটার আগে কি করছি আমরা? ফুল স্টপ দিয়ে বাক্যটা শেষ করছি, শেষ করে একটু রেস্ট নিছি, রেস্ট নিয়ে একটা কমা দিছি, কমা দিয়ে পরের অংশটা বলছি। আশা করি বুঝতে পারছো যে কোঅর্ডিনেটিং কনজাংশন আর ট্রানজিশনের মধ্যে আসলে একটু মানে ব্যাপারটা কি বুঝতে পারছো? দুইটাই দিয়ে আমরা বাক্যের মধ্যে নাট বল্টু দিয়ে জোড়া লাগাইতেছি। এইগুলো হচ্ছে আমাদের সেই ট্রানজিশন গুলো। এগুলো আমরা হচ্ছে আমরা কোনটা কিসে আমরা ইউজ করতে পারি, আমরা এগুলো আমরা এডিশন ইউজ করতে পারি, এগুলো কম্পারিজন দিয়ে ইউজ করতে পারি, এগুলো এমফেসিস দিতে পারি, এগুলোতে রেজাল্ট আমরা বলতে পারি, এগুলোতে কনক্লুশন বলতে পারি, এক্সাম্পল বলতে পারি, টাইম বলতে পারি, কন্ট্রাস্ট বলতে পারি। এখন তুমি বলবো ভাই আমি একটার জন্য এতগুলো কেন শিখবো? আমি কন্ট্রাস্টের জন্য শুধু হাওয়ার শিখলে তো হয়, তুমি এতগুলো কেন শিখবা বলি। তুমি যখন একটা লম্বা একটা অ্যাসি লিখবা, তখন তুমি যদি কন্ট্রাস্টের জন্য অনেকগুলো, তুমি কথা বলবো হাওয়ার, কথা বলবো ইন কন্ট্রাস্ট, কথা বলবো অল্টারনেটিভলি, কথা বলবো কনভার্সলি, কথা বলবো ইনস্টিড, একবার এক একটা বলবা, তাহলে তোমার বাক্যগুলো সুন্দর লাগবে। এখন তুমি সবসময় বলো ইন কনক্লুশন ইন কনক্লুশন ইন কনক্লুশন, তাহলে জিনিসটা সুন্দর লাগবে না। একবার বলবা ইন কনক্লুশন, আমরা সেটা বলতে পারি। ইন সাম, আমরা এটা বলতে পারি। ইন ব্রিফ, হ্যাঁ ইন ব্রিফ আমরা এটা বলতে পারি। আই এম ইন ক্লোজিং, টু সাম আপ, একবার একটা বলবা, তাহলে দেখবে তোমার বাক্যগুলো কি হবে, জিনিসটা ইন এ নাটশেল, হ্যাঁ রাইট, ইন এ নাটশেল বলতে পারো। আমি বারবার সবসময় দেয়ার ফোর দেয়ার ফোর দেয়ার ফোর এরকম বললে জিনিসটা অসুন্দর লাগবে। একবার বললা দেয়ার ফোর, একবার বললে অ্যাজ এ রেজাল্ট, একবার বললা কনসিকুয়েন্টলি, একবার বললা দাস, একবার বললা হেন্স, একবার একটা বলবা অ্যাজ এ রেজাল্ট বোঝানোর জন্য। সেম এমফাসিস দিতে কখন বলবো ইনডিড, কখন বলবো ইনফ্যাক্ট, কখন বলবো নোটাবলি, কখন বলবো সিগনিফিকেন্টলি, একবার একটা বলবা, তাহলে তোমার বাক্য সুন্দর লাগবে। কম্পারিজন বলতে তুমি সবসময় সিমিলারলি 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 এরকম না, একবার বলো লাইকওয়াইজ, কখন বলবো সিমিলারলি, কখন বললা ইন দ্য সেম ওয়ে, একবার একটা বলবা। এডিশন বোঝাতে কখন বললো ইন এডিশন, কখন বললো মোর ওভার, কখন বললো ফার্দার মোর, কখন বললো এডিশনালি। তো তুমি একটা জিনিসের পিছনে তুমি 4-5টা বাক্য উপস্থাপন করতে যাচ্ছ। তো তুমি বললা ইন এডিশন, আমি এটা বলতে পারি ইন এডিশন, বললা মোর ওভার, তারপর বললা ফার্দার মোর, তারপর বললা এডিশনালি। এইভাবে যখন তুমি একাধিক ট্রানজিশন ইউজ করতে তুমি যখন মাস্টার হয়ে যাবে, তখন তোমার বাক্যগুলো অনেক সুন্দর লাগবে, জিনিসটা অলংকার মতো। আইলেটস রাইটিং এভাবে লিখতে হয়, রাইট, এভাবে লিখতে হয়। এখন আসো, এইভাবে মনে রাখবো কখন তুমি এগুলো রিডিং করবে, বারবার রিডিং করো, রিডিং করো, বারবার রিডিং করো, রিডিং পড়লে তখন তোমার এই জিনিসটা সৌন্দর্য চর্চাটা তোমার কি হবে, তোমার বৃদ্ধি পাবে। তুমি এই প্র্যাকটিস করতে হবে সৌন্দর্যটা। ও যে হাসনিন জানে, যখন তোমার আইএলটিএস রাইটিং এর জন্য এবার যারা লিখে তারা অনেক ভালো মার্কস পায়। ভালো মার্কস পাওয়ার জন্য অনেক কিছু লিখতে হয় না ভাই, অনেক কিছু লেখার দরকার নাই, তুমি এক পাতা লিখে অনেক ভালো মার্কস পাবে, যদি বুঝতে পারে যে তুমি একটা সুন্দর, মানে তুমি খুব ভাষাটা খুব সুন্দর তোমার, এই জন্য এগুলো শিখবা। তো দেখো, I forgot my suitcase in addition, I forgot my passport, একই রকম জিনিস, মানে এডিশনাল ইনফরমেশন দিতে আমরা ইন এডিশনটা আমরা ইউজ করি। তো দেখো আমরা কিভাবে ইউজ করতে পারি, মোর ওভার কখন ইউজ করি আমরা, একই রকম জিনিস আমরা বললাম যে এমিলি অফার্ড টু ড্রাইভ মি টু দ্য এয়ারপোর্ট, ও আমাকে ড্রাইভ এয়ারপোর্টে সে আমাকে ড্রাইভ করে দিবে, অফার করছে। মোর ওভার অধিকন্তু শি ইজ গোয়িং টু ফিড মাই ক্যাট ওয়াইল আই এম গন, মানে সে এত ভালো লোক, মোর ওভার ও হচ্ছে আমার ক্যাটকে খাওয়াবে যখন আমি থাকবো না। তো আমি যদি বলি
আই ফরগট মাই সুটকেস। আমি সুটকেসটা হচ্ছে যে আমি হচ্ছে যে ভুলে গেছি, হারাই ফেলছি। একে মিনিং এর কনজাংশন গুলো লিস্ট আকারে কই আকার পর্যন্ত মনে থাকবে। কনজাংশন বইতে একটু দেখো বইতে আছে কিনা। However, I still wanted to travel. এটা কন্ট্রাস্ট, তাই না? আমি হারাই ফেলছি সুটকেসটা, তবুও আমি চাই, যাই হোক তা আমি চাইতেছি যে ভ্রমণ করার জন্য। However, I still wanted to travel. তাহলে এখানে আমরা কি বুঝাতে পারি? কন্ট্রাস্ট। আমি সুটকেসটা হারাই ফেলছি, যে however তবুও আমি ট্রাভেল করতে চাই। সো কোন বুক ফলো করব? আমরা ইংলিশ ফর কম্পিটিটিভ পড়া, এখানে তুমি মিরাকল ফলো করতে পারো, ইংলিশ ফর কম্পিটিটিভ ফলো করতে পারো, মাস্টার আছে একটা, ওটা ফলো করতে পারো, অ্যাপেক্স আছে ফলো করতে পারো। মাস্টারে অনেক বেশি কোশ্চেন দিচ্ছে, ভাবি যাবি করে ভরা ফেলছে, প্রচুর কোশ্চেন দিচ্ছে। মিরাকলটা ভালো, আমি মিরাকলটা দেখছি, মিরাকলটা ভালো আছে। ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সামটা ভালো, তারপরে অ্যাপেক্সটাও ভালো আছে, যে কোনো একটা ফলো করতে পারো। তো আসো, তোমার তুমি একটা প্রিলি দাও প্রথমে, এরপরে প্রিলি যখন দিবে তখন তুমি হচ্ছে আরেকটা রেটারের বই কিনে ফেলবা। ওকে, তো এইভাবে তুমি বই কালেকশন বাড়াবা। আমরা বলতে পারি যে ফর সুটকেস হাউএভার আই স্টিল ওয়ান্টেড টু ট্রাভেল। আমরা বলতে পারি ইন কন্ট্রাস্ট, অন দ্য আদার হ্যান্ড। আমরা কন্ট্রাস্ট বোঝানোর জন্য আমরা এগুলো ইউজ করতে পারি। এখন আমরা যদি বলি যে আমি আমার পাসপোর্ট হারাই ফেলছি, তো সেই জন্য আমি ট্রাভেলটা আমি করতে পারতেছি না। সো আই ফরগট দ্য পাসপোর্ট, দেয়ারফোর আই কুড নট ট্রাভেল। সেজন্য আমি ট্রাভেলটা করতে পারতেছি না। রেজাল্ট বোঝানোর জন্য আমরা দেয়ারফোর আমরা হচ্ছে যে ইউজ করি। আমি কেন লিখবো? তোমরা লিখবা, আমি গাইড করতে পারি, তোমরা লিখবে। সব কাজ আমি করলে তোমরা কি করবা? তোমরা হচ্ছে লেখো, আমি হচ্ছে পাবলিশিং করার জন্য টাকা দিব, আমি ইনভেস্ট করবো, ঠিক আছে? বাট তোমরা লেখো। সো আমরা হচ্ছে যে তোমার সাইফার্সের বই কি সাইফুর রহমান লেখে? উনি কি এত টাইম আছে ওনার? উনি কি বই লেখে নাকি? বই লেখে অন্য লোকে, ওনার নামে চাপা হয়, ঠিক আছে? তোমরা লিখবে, আমি ইনভেস্ট করবো, কোনো সমস্যা নাই। তো আমরা রেজাল্ট বোঝানোর জন্য অ্যাজ এ রেজাল্ট, দাস, কনসিকুয়েন্টলি, এই শব্দগুলো আমরা ইউজ করবো। কখন আমরা বলবো দেয়ারফোর, কখন বলবো অ্যাজ এ রেজাল্ট, কখন বলবো দাস, কখন বলবো কনসিকুয়েন্টলি। এইভাবে যখন আমরা ভিন্ন ভিন্ন শব্দ বলবো, আমরা বলবো আই ফরগট মাই পাসপোর্ট, কনসিকুয়েন্টলি আই কুড নট ট্রাভেল। আই ফরগট মাই পাসপোর্ট, কনসিকুয়েন্টলি তোমার হচ্ছে দাস আই কুড নট ট্রাভেল। এভাবে ভিন্ন ভিন্ন ভাবে আমরা বলতে পারবো রেজাল্ট বোঝানোর জন্য। ওকে, So I realized I had forgotten my suitcase. আমি বুঝতে পারছি আমি হারাই ফেলছি সুটকেসটা। আফটারওয়ার্ড, এরপরে I discovered I had forgotten my passport too. প্রথম বুঝতে পারছি সুটকেস হারাই ফেলছে, পরে বুঝতে পারছে পাসপোর্টটা হারাই ফেলছে। আফটারওয়ার্ড কখন ইউজ করি? টাইম অর্ডার বোঝানোর জন্য। তো টাইম অর্ডার বোঝানোর জন্য আমরা আফটারওয়ার্ড, ফার্স্ট, সেকেন্ড, সাবসিকুয়েন্টলি এগুলো আমরা ইউজ করতে পারি। ওকে, তো আমরা বলতে পারি যে ফার্স্ট I realized I'd forgotten my suitcase. সেকেন্ড, I discovered I had forgotten my passport too. এরকম বলতে পারি। অথবা I realized I had forgotten my suitcase. ফুল স্টপ। Subsequently I discovered I had forgotten my passport too. এভাবে বলতে পারি। টাইম অর্ডার বোঝানোর জন্য। সো কম্পারিজন বোঝানোর জন্য। সো I forgot my passport. পাসপোর্টটা ভুলে গেছি আমি। দেনও বলতে পারবো, রাইট, দেনও বলতে পারবো। সো I forgot my passport. Similarly, I left my driver's license at home last week. আমি আমার পাসপোর্ট তো হারাইছি। একইভাবে আমার ড্রাইভারের লাইসেন্সটাও আমি কি বাসায় রাখে আসছি গত সপ্তাহে। আমি খুবই ভুলামনা আসলে। সো সিমিলারলি বোঝানোর জন্য আমরা সিমিলার, লাইকওয়াইজ, ইন দ্য সেম ওয়ে এগুলো সবগুলাই ব্যবহার করতে পারি। সে এমফাসাইজ দিব আমরা। সো আই ফরগট মাই পাসপোর্ট, পাসপোর্ট হারিয়ে ফেলছি। ইনফ্যাক্ট আই ফরগটন মাই পাসপোর্ট ফর মাই লাস্ট 2 ট্রিপস। আমি তো এবার তো হারাইছি, আসলে আমি এর আগেও 2 বার হারাইছি। মানে আমি এমফাসাইজ দিচ্ছি আমি যে কত ভুলামনা এটা বোঝানোর জন্য। ওকে, সো আমরা এখানে ইনডিড এগুলো ইউজ করতে পারি। আমরা উদাহরণ দিব। আই ফরগেট আ লট অফ থিংস। আমি অনেক কিছু বলেছি। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, আই ফরগটেন মাই পাসপোর্ট, মাই ড্রাইভার্স লাইসেন্স, ইভেন মাই শুজ। সো বোঝা যাচ্ছে ও আমরা এখানে ফর এক্সাম্পল না বলে বলতে পারি টুল স্ট্রেট, এটা বলতে পারি। স্পেসিফিক্যালি এটা বলতে পারি আমরা। হ্যাঁ, অবশ্যই হেল্প করবো রাফি তাসনিম। তোমরা যদি বই লিখো আমি গাইড করবো কি কি, কারণ আমি জানি যে আমাদের বাজারে প্রচলিত বইগুলোর সমস্যাটা কি। হ্যাঁ, আমি সেটা জানি। সো আমি তোমাদের গাইড করতে পারবো, তুমি দ্রুত গতিতে কেন বই লিখতে পারো। আমি টাকা পয়সা ইনভেস্ট সবই আমি করবো, কোনো সমস্যা নেই। সো বোঝা যাচ্ছে ইন কনক্লুশন, সো আমি শেষ করছি। ইন কনক্লুশন, there are many transitions that you can use in your writing. ইন কনক্লুশন আমরা আরেকটা কথা বলতে পারি, তুমি সবকিছু ভুলে গেলেও, তুমি পৃথিবীর সবকিছু ভুলে গেলেও তুমি একটা জিনিস ভুললে চলবে না। তুমি জানো সেটা কি? জানো সেটা কি? তোমার বউয়ের বার্থডে কখনো ভোলা যাবে না। যদি বউয়ের বার্থডে ভুলে যাও তাহলে কিন্তু তোমার খবর আছে তোমার।
সবকিছু বলে যাও, বউয়ের বার্থডে কখনো ভোলা যাবে না। তো তুমি ধরো কেক কোম্পানিকে বলে রাখতে পারো, অনেকগুলো কেক কোম্পানি আছে, অ্যানিভার্সারি বলা যাবে না, কেক কোম্পানিকে বলে রাখবা যে আপনি হচ্ছেন যে আমাদের অ্যানিভার্সারিতে এই তারিখে একটা কেক পাঠিয়ে দিবেন, বার্থডেতে একটা কেক পাঠিয়ে দিবেন। এখন ধরো তোমার বউর বার্থডেতে তোমার হচ্ছে যে কেক কোম্পানি কেক পাঠিয়ে দিচ্ছে, তুমি তো অফিসে আছো, তুমি তোমার বউ তো খুব খুশি, জামাই আমাকে সারপ্রাইজ দিল, সে একটা কেক পাঠাইছে আমার জন্য, খুব খুশি। বাসায় এসে যদি তুমি জিজ্ঞেস করো এটা কিসের কেক, তাহলে কিন্তু আমার খবর আছে, ঠিক আছে? বাসায় এসে বলা যাবে না এটা কিসের কেক। আমার মনে থাকে কিনা। অ্যালার্ম দিয়ে রাখি, আমি কিন্তু অ্যালার্ম দিয়ে রাখি, মানে আগে মানে একটা বড় অ্যালার্ম দিয়ে সেট করে রাখি, তো আমার হচ্ছে যে তোমার যাতে মনে থাকে আর কি। হ্যাঁ, সে অনেক সময় মনে করায় দেয়। সো ট্রানজিশন হচ্ছে তোমার পাংচুয়েশন এন্ড প্লেসমেন্ট। আমরা এখন শিখলাম, ট্রানজিশন শিখলাম। আমরা একটু জ্যোতির জন্য একটু শিখি কখন কিসে প্লেস করতে হয়। হুম, ওকে। দেখো একটু মনোযোগ সহকারে খেয়াল করো। ট্রানজিশনের আগে দিয়ে হচ্ছে তো আমরা একটা বাক্য শেষ করি, ফুল স্টপ দেই, এবং এরপর আমরা একটা কি দিচ্ছি, কমা দিচ্ছি, ঠিক আছে? দেখো খুব মনোযোগ সহকারে খেয়াল করো। ট্রানজিশনের আগে কিন্তু তোমার হচ্ছে যে কি আছে, ফুল স্টপ আছে। ট্রানজিশনের পরে কিন্তু কি আছে, কমা আছে, খুব খেয়াল করে কিন্তু, ঠিক আছে? দেখো, সো কমা আছে, হ্যাঁ। আচ্ছা দেখো তো এখানের মধ্যে, আমি এখানের মধ্যে দেখো যে আমাদের সবগুলো ট্রানজিশনের মধ্যে খেয়াল করো। সো আসলে আমরা এখন কত ভাবে আমরা বলতে পারি, তাহলে দেখো আমরা এখানের মধ্যে কত বলতেছি, দেখছো? আমরা হচ্ছে যে আই ফরগট মাই পাসপোর্ট, ওকে, অনেক বলতেছি। সো আমি হচ্ছে যে পাসপোর্ট ভুলে গেছি, সেজন্য ট্রাভেল করতে পারতেছি না, পাসপোর্ট শেষ, ট্রাভেল শেষ। তাহলে দেখো আমি আম, আমাদের উর্মি বলছিল ভাইয়া সেমিকোলন দিয়ে ব্যবহার করতে পারি কিনা, হ্যাঁ, এখন আসলে সেমিকোলনের ব্যবহার আমরা আসি, চলো। দেখো তুমি কতগুলো ওয়েতে বলতে পারো, দেখো তুমি এভাবে সেমিকোলন দিতে পারো। হুম, আই ফরগট মাই পাসপোর্ট সেমিকোলন এডিশন কমা আই ফরগট মাই পাসপোর্ট, যে বলতে পারো। তুমি এরকম ট্রানজিশন এর আগে ফুল স্টপ দিয়া, এর আগে তাহলে পর কমা দিতে পারো, সেমিকোলন দিয়ে কমা দিতে পারো, ওকে। আবার তুমি চাইলে ট্রানজিশনটাকে পরে সাবজেক্টের পরে ঢুকাই দিয়ে আগে পরে কমা দিতে পারো, দেখছো? আবার চাইলে ট্রানজিশনটাকে শেষে দিতে পারো, আগে দিয়ে কমা দিতে পারো, করছো? এই দেখো দিতে পারো। তাহলে দেখো আমরা কত ভাবে দিতে পারি আমরা এখানের মধ্যে, বাক্যগুলো একটু আমরা সিলেক্ট করে দিই, বাক্যগুলো দেখো। তাহলে আমি প্রথম থেকে আসি। তুমি এইভাবে দিতে পারো যে আগে সেমিকোলন, এরপর ট্রানজিশন, এরপর কমা, এভাবে দিতে পারো। তারপরে তুমি হচ্ছে যে দিতে পারো, এইভাবে দিতে পারো যে ফুল স্টপ দিয়ে একটা বাক্য শেষ করলা, ট্রানজিশন, এরপর কমা, এভাবে দেওয়া যেতে পারে। তারপরে তুমি দিতে পারো ট্রানজিশনটাকে সাবজেক্টে পরে ঢুকে দিতে পারো, জেক ফরগট হার পাসপোর্ট, শি কমা দেয়ার ফোর কমা কুড নট ট্রাভেল। সো ট্রানজিশনের আগে পরে কমা দিতে পারো। ট্রানজিশনটা তুমি হচ্ছে যে শেষেও নিতে পারো তুমি চাইলে, জেক ফরগট হার পাসপোর্ট, শি কুড নট ট্রাভেল কমা দেয়ার ফোর, হ্যাঁ আমরা অ্যাপ্লিকেশনে এইভাবে দেয়ার ফোর ইউজ করি, তুমি চাইলে এইভাবে ব্যবহার করতে পারো। হ্যাঁ, জিম ডিডন্ট টেক কেয়ার অফ হিজ টিথ দেয়ারফর হি হ্যাজ টু ডিকে, ওই জন্য ওর হচ্ছে দাঁত ক্ষয়ে গেছে, এইভাবে ব্যবহার করতে পারো। তাহলে এটা হলো ফুল স্টপ দিলা, আগেরটা ফুল স্টপ শেষ করলা, ট্রানজিশন দিলা, কমা দিলা। ফুল স্টপ না দিয়া তুমি সেমিকোলন দিলা, ট্রানজিশন দিলা, কমা দিলা। তারপরে তুমি দেওয়ার পরকে মাঝখান দিয়ে ঢুকাই দিলা, সাবজেক্ট ভার্বের মাঝখানে, এন্ড woke up late, she কমা therefore কমা was late for work। সো যদি ট্রানজিশন মাঝখান দিয়ে ঢুকাই দাও, আগে পরে অবশ্যই কমা দিতে হবে। তুমি চাইলে ট্রানজিশনটাকে শেষও দিতে পারো। তাহলে আমরা শিখলাম ট্রানজিশনকে চারটা জায়গায় ব্যবহার করা যায়। একটা হচ্ছে ফুল স্টপ দিলাম, ট্রানজিশন দিলাম, কমা দিলাম, এভাবে দিতে পারি। ফুল স্টপ না দিয়ে সেমিকোলন দিলাম, ট্রানজিশন দিলাম, কমা দিলাম, এভাবে ব্যবহার করতে পারি। ফুল স্টপ দিয়ে একটা বাক্য শেষ করলাম, পরের বাক্যে সাবজেক্ট আর ভার্বের মাঝখান দিয়ে ঢুকাই দিলাম ট্রানজিশন, অবশ্যই আগে পরে কমা দিতে হবে। অথবা ট্রানজিশনকে আমরা শেষও দিতে পারি, আগে অবশ্যই একটা কমা দিতে হবে, ওকে। এইভাবে দিতে পারি আমরা, ওকে, এইভাবে দিতে পারি আমরা, ওকে, এইভাবে দিতে পারি, ওকে। ফ্যামিলি ইজ স্কিলফুল ডান্সার হাওয়ার জেক ইজ নট, আমি দিতে পারি, দেখছো? হাওয়ারকে আবার এখান দিয়ে দিতে পারি, এই যে মাঝখান দিয়ে সাবজেক্ট ভার্বের মাঝখান ঢুকাই দিলাম, আবার চাইলে আমরা শেষও দিতে পারি। দেখো অন দা আদার হ্যান্ডকে আমরা চাইলে আমরা হচ্ছে যে ফুল স্টপ পরে দিয়ে কমা দিতে পারি, আমরা হচ্ছে যে পরের সেন্টেন্সে ঢুকে মাঝখানে ঢুকে দিতে পারি, অথবা শেষও দিতে পারি। একই জিনিস আমরা, এই হচ্ছে আমাদের ফাইনাল। তাহলে ফুল স্টপ, ট্রানজিশন, কমা,
সেমিকোলন ট্রানজিশন কমা, সাবজেক্ট ট্রানজিশন ভার্ব, অথবা সেন্টেন্স কমা ট্রানজিশন। এই 4টা ফরম্যাটে আমরা একটা ট্রানজিশনকে ইউজ করতে পারি। তুমি যখন প্রপারলি ইউজ করবা, এটা যখন কেউ দেখবে, তোমার একটা লেখা পড়বে, বুঝতে পারবে তুমি অত্যন্ত একটা কাবিল লোক, তুমি প্রপারলি তুমি হচ্ছে যে প্যারেন্থেসিস গুলো প্রপারলি ইউজ করতে পারো, তোমার অত্যন্ত ভাববে যে যথেষ্ট কাবিল একজন লোক। হ্যাঁ, সো যাই হোক, সো এটা খেয়াল করবা। আমরা এখন আসি একটু প্রিপোজিশনাল ফ্রেজ অ্যাজ কানেক্টিভ, যে আমরা কখন এই প্রিপোজিশনাল ফ্রেজ দিয়ে কানেকশনটা ঘটাবো। চলো আমরা কনজাংশনের মধ্যে সেটা পড়ে ফেলতেছি। প্রথম আগে আসো প্রিপোজিশনাল ফ্রেজ জিনিসটা কি। সো একটা প্রিপোজিশন এবং তার অবজেক্ট, ইহাকে বলা হয় প্রিপোজিশনাল ফ্রেজ। সো আফটার ডিনার দ্য কাপল ওয়েন্ট ডান্সিং। সো আমার আফটার একটা প্রিপোজিশন, তারপর একটা নাউন, তো আফটার ডিনার পুরোটা মিলে হয়েছে একটা প্রিপোজিশনাল ফ্রেজ। ওকে, আফটার আ লাভলি ডিনার দ্য কাপল ওয়েন্ট ডান্সিং। ওকে, আফটার ইটিং ডিনার দ্য কাপল ওয়েন্ট ডান্সিং। এগুলো সবগুলো হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজের উদাহরণ। ওকে, প্রথম প্রিপোজিশনাল ফ্রেজ, তারপর একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। সো আসো আমরা এইভাবে বলতে পারি, the couple went dancing after eating dinner. Okay, so this is prepositional phrase, this is independent clause. আশা করি বুঝতে পারছো যে প্রিপোজিশনাল ফ্রেজ জিনিসটা আসলে কি। এখন আসো আমরা ওদেরকে কখন আমরা কানেক্টিভ হিসেবে ব্যবহার করি, টু কানেক্ট আইডিয়াস, কিভাবে ইউজ করি দেখো। সো আমরা কোন ক্রনোলজি বুঝাইতে, আফটার, বিফোর, প্রায়র টু, সিন্স, মানে আগে পরে বুঝাইতে, আমরা কোন স্পেশাল ডেসক্রিপশন বুঝাইতে, স্থানিক যে বর্ণনা, অন টপ অফ, আন্ডার, অ্যাবাভ, নেক্সট টু, বিহাইন্ড, টু দ্য লেফট, টু দ্য রাইট, এগুলো বুঝাইতে। আমরা কোনো কজেশন বুঝাইতে, বিকজ অফ, ডিউ টু, অন অ্যাকাউন্ট অফ, কজেশন বুঝাইতে, কারণ বুঝাইতে। আর আনএক্সপেক্টেড রেজাল্ট বুঝাইতে আমরা ইনস্পাইট অফ বা ডেসপাইট আমরা ইউজ করি। দেখো ডেসপাইটের পরে কিন্তু অফ নাই কোনো, ইনস্পাইটের লোক অফ আছে। এক্সাম্পল বুঝাইতে সাচেস, কন্ট্রাস্ট বুঝাইতে আমরা ইন কন্ট্রাস্ট টু, ইনস্টেড অফ, ডিফারেন্ট ফ্রম, আনলাইক, এগুলো ইউজ করি। সিমিলার বুঝাইতে লাইক আর সিমিলার টু ইউজ করি। আর এডিশন বুঝাইতে ইন এডিশন টু আমরা ইউজ করতে পারি। ওকে, তাহলে আমরা দেখো বিকজ অফ, ডিউ টু এবং কজ কখন ইউজ করি দেখো। ইন স্পাইট অফ, ডেসপাইট ইউজ করি আনএক্সপেক্টেড রেজাল্ট বুঝাইতে। ইন কন্ট্রাস্ট ইউজ করি কন্ট্রাস্ট বুঝাইতে। সিমিলার টু ইউজ করি সিমিলারলি বুঝাইতে। ইন এডিশন টু ইউজ করি এডিশন বুঝাইতে। আসো, সো মনে রাখবা, নাউন, নাউন ফ্রেজ, জিরান, জিরান ফ্রেজ। চলো জিনিসটা কি আমরা দেখি। আমরা কমা প্লেসমেন্ট শিখি। দেখো, বিকজ অফ দ্য লাভ অফ হার সিস্টার এমিলি ফেল্ট শি কুড অ্যাকমপ্লিশ এনিথিং। ওর বোনের কারণে, বোনের ভালোবাসার কারণে সে সবকিছু করতে পারে। বলো তো প্রিপোজিশনাল ফ্রেজটা কোথায় বসছে, আগে না পরে? প্রথম বাক্যে, প্রথম বাক্যে কোথায় বসছে প্রিপোজিশনাল ফ্রেজ, আগে না পরে? আগে বসছে। সো অত্যন্ত দামি একটা কথা, প্রিপোজিশনাল ফ্রেজ যদি আগে বসে অবশ্যই প্রিপোজিশনাল ফ্রেজ শেষে একটা কমা দিবা। সো বিকজ অফ দ্য লাভ অফ হার সিস্টার কমা এমিলি ফেল্ট শি কুড অ্যাকমপ্লিশ এভরিথিং। ওর বোনের ভালোবাসার কারণে সে সবকিছু করতে পারে। কিন্তু যদি প্রিপোজিশনাল ফ্রেজ যদি তুমি পরে দাও, তাহলে এখানে নো কমা। অত্যন্ত দামি একটা কথা, তোমাদের বইতে গুলো নাই। এমিলি ফেল্ট শি কুড অ্যাকমপ্লিশ এনিথিং বিকজ অফ দ্য লাভ অফ হার সিস্টার। তো যখন প্রিপোজিশনাল ফ্রেজটা পরে চলে যাবে, তখন তুমি অবশ্যই কোনো কমা দিবা না। ওকে, সো আসো হোয়াট হ্যাপেন্স হোয়েন ওয়ার্ক কন্ডিশন আর নট পারফেক্ট। দেখি আমরা ওদের একটু দেখি, ওরা ওয়ার্ক কন্ডিশন পারফেক্ট না, ওরা পাগল হয়ে যাচ্ছে খুবই। তো কারেন্ট চলে গেছে, এখন ওরা হচ্ছে যে তোমার হারিকেন জ্বালায় লিখতেছে। দেখো আনএক্সপেক্টেড রেজাল্ট, আমি আনএক্সপেক্টেড, তোমার হচ্ছে যে এক্সপেক্টেড রেজাল্ট কিভাবে হয় জিনিস দেখি। চলো, একটা কজ দেখাচ্ছে, বিকজ অফ দ্য পাওয়ার আউটেজ আই কুড নট গেট এনিথিং ডান। পাওয়ার শর্টেজের কারণে, আমি আউটেজের কারণে আমি কোনো কিছু করতে পারি নাই, কুড নট গেট এনিথিং ডান, আমি কোনো কিছু করতে পারি নাই। তাহলে বিকজ অফ, এরপর নাউন ফ্রেজ হচ্ছে কমা, তারপরে ক্লজ। ওকে, সো দেখো, ডিউ টু দ্য ব্রোকেন কপি মেশিন আই কুড নট ফিনিশ দ্য প্রজেক্ট অন টাইম। যেহেতু কপি মেশিনটা, ফটোকপি মেশিনটা নষ্ট, সেই জন্য সে ঠিক মতো করতে পারে নাই। টু শো দ্য কজ, ডিউ টু দিয়া কজ করি, বিকজ অফ দিয়ে আমরা কজ বানাই, বিকজ অফ, ডিউ টু, এগুলো দ্বারা কি কারণ প্রকাশ করি। এখন আসো আমরা ইনস্পাইট অফ কোথায় ইউজ করি। ইনস্পাইট অফ মানে ইনস্পাইট অফ দ্য পাওয়ার আউটেজ। তাহলে এক্সপেক্টেড হওয়ার কথা কি ছিল, পাওয়ার আউটেজ যেহেতু, তাহলে তো কাজ করার কথা না, বাট সে বলছে
ইন স্পাইট অফ দ্য পাওয়ার আউটেজ আই ওয়াজ এবল টু কমপ্লিট মাই ওয়ার্ক। যে পাওয়ার আউটেজ হওয়া সত্ত্বেও আমি কাজটা কমপ্লিট করতে সক্ষম হয়েছি, মানে একটা আনএক্সপেক্টেড রেজাল্ট শো করছে ইন স্পাইট অফ দিয়া। দেখো ডিসপাইট দিয়ে আমরা সেম কথাটা বলতে পারি। সো ডিসপাইট দ্য ব্রোকেন কপি মেশিন আই ম্যানেজ টু ফিনিশ দিস প্রজেক্ট। তাইলে ইনস্পাইট অফ এবং ডিসপাইট দুটার মধ্যে পার্থক্য কি? ডিসপাইটের লগে কোনো অফ নাই, ইনস্পাইটের লগে একটা কি আছে? ইনস্পাইটের সাথে একটা অফ আছে। তো খুব খেয়াল করে কিন্তু ডিসপাইটের লগে কোনো অফ নাই কিন্তু। আর একটা জিনিস সেটা হচ্ছে এই দেখো প্রিপোজিশন ফ্রেজের লগে একটা কমা আছে, এখানে একটা কি আছে? একটা কমা আছে। ওকে, পরিবর্তে despite the broken cup, despite of ওটা ইনস্টেড অফ পরিবর্তে, পরিবর্তে বুঝতে ইউজ হয় না, ওটা ইনস্পাইট অফ না দীপেন, ওটা হলো ইনস্টিড অফ, ওটা হচ্ছে ইনস্টিড অফ পরিবর্তে, ইনস্টিড অফ। ওকে, এটা হচ্ছে সত্ত্বেও, ব্রোকেন ফটোকপি মেশিন সত্ত্বেও হচ্ছে যে ওর প্রজেক্ট শেষ করতে পারছে। ঠিক আছে, এখন হচ্ছে সিমিলার টু জেক, জেকের মতোই এমিলি এক্সপেরিয়েন্সড মেনি প্রবলেমস এট দ্য অফিস। তাহলে আমরা বুঝতে কোনো কিছুর সাথে মিল এরকম একই রকম ভাবে। আবার বিপরীত, ইন কন্ট্রাস্ট টু জেক, জেকের বিপরীত ক্রমে মানে ওর বিপরীত উপায়ে এমিলি ম্যানেজ টু কমপ্লিট ওয়ার্ক। এটা হলো জেকের বিপরীত, জেক ওর কাজ করতে পারে না, এমিলি ম্যানেজ করতে পারছে। এডিশন বুঝাইতে আমরা তাহলে কন্ট্রাস্ট হচ্ছে কি মানে কি? বিপরীত, ওর বিপরীত। সিমিলার মানে দুটো একই রকম, সিমিলার টু জেক একই রকম। এডিশন বুঝাচ্ছি। ইন এডিশন টু, আচ্ছা এখানে বলতো ইন এডিশন টু, এই যে পুরো অংশটুকুর লগে কি আসবে? একটা নাউন ফ্রেজ আসে, তাই না? নাউন ফ্রেজ। তাহলে ইন এডিশন টুর পরে যে নাউন ফ্রেজটা আসছে, তাহলে ভার্বের লগে কি যোগ হবে? নাউন বানানোর জন্য আইএনজি যোগ হবে। তাহলে মনে রাখো ইন এডিশন টুর পরে ভার্বের লগে আইএনজি থাকবে। তাহলে এই টু কিন্তু ইনফিনিটিভ না, ইন এডিশন টু টু কিন্তু ইনফিনিটিভ না, মনে থাকবে। ইন এডিশন টুর এটা কি? এটা পুরোটা একটা প্রিপোজিশনাল ফ্রেজ, দিস ইজ নট ইনফিনিটিভ। দ্যাটস ওয়াই এখানের মধ্যে আমি অনেকে প্রশ্ন করতে পারে যে ভাই টুর লগে তো ভার্বের লগে ভাই বেস ফর্ম হবে না, ওটা তো ভাই ইনফিনিটিভ টু, এটা তো ইনফিনিটিভ না, এটা প্রিপোজিশনাল ফ্রেজ। সো ইন এডিশন টু, আচ্ছা নিহাল বলছে কেন হলো? নিহাল এখানে এই ইন এডিশন টু কেন ইউজ হয়েছে? প্রিপোজিশন আছে কানেক্টিভ, তাই না? ও তো কানেক্টিভ প্রিপোজিশন হিসাবে, প্রিপোজিশন পর নাউন বসে না, এরপরে নাউন আসবে না। এই যে আমরা কি বলছি দেখো, যে কি আসবে? অলওয়েজ ফলোড বাই হয় নাউন, নালে নাউন ফ্রেজ, নালে জিরান, নালে জিরান ফ্রেজ, তাই না? প্রিপোজিশনের পরে অবশ্যই তুমি হয় নাউন, নালে নাউন ফ্রেজ, নালে জিরান ফ্রেজ দিতে হবে। বুঝতে পারছো? এখানে ইন এডিশন টু কিন্তু টু কিন্তু ইয়া না তোমার, ওই যে ইনফিনিটিভ টু না, এটা হচ্ছে তোমার প্রিপোজিশনাল ফ্রেজের তোমার হচ্ছে যে মানে কানেক্টিভ ওটা টু। ইন এডিশন টু গিভিং মি দ্য ডে অফ টুমরো হি অলসো গেভ মি আ রেজ। তো হচ্ছে যে আমার ডে অফ দেয়ার পরিবর্তে আরো কাম দিছে আমারে। সিমিলার টু his situation, Mr. Bossman had some consequences for me too because of my bad behavior. এখন আসো আমরা কমাইডরটা কেমনে অ্যাভয়েড করতে পারি? ব্যাড এক্সাম্পল দেখো, গুড এক্সাম্পল গুলো দেখো। আমরা একটা এক্সাম্পল দেখবো, দেখো মনে রাখতে হবে প্রিপোজিশন মাস্ট বি ফলোড বাই এ নাউন। তাহলে আমরা যদি বলি বিকজ অফ শি ট্রাইড সো হার্ড লিসা ফাইনালি লার্ন হাউ টু ডান্স, তাহলে এটা রাইট অর রং? সবাই কমেন্টে রিপ্লাই করো একটু। এ ঘুমাইতেছো কারা কারা? হাই তুলতেছো কেন তুমি? হাঁটো হাঁটো, হেডফোন লাগে হাঁটো। এত বড় একটা হাই যে তুললা, ভিতরে সব দেখা যাচ্ছে তোমার। হ্যাঁ তোমার বলতে হাই তুলতেছো, আমি দেখতেছি তো, ভিডিও অন তোমার, এই জন্য আমরা দেখতে পাইছি তোমার। হাই তুলিও না, হাঁটো হাঁটো। রং, এটা কেন রং? কারণ প্রিপোজিশনের পরে অবশ্যই কি বসবে? হ্যাঁ অবশ্যই এখানের মধ্যে একটা তোমার, আমরা এইভাবে বলতে পারি, অবশ্যই এখানে একটা নাউন ফ্রেজ বসবে। সো প্রিপোজিশন মাস্ট বি ফলোড বাই নাউন। তো ওটা তো তাহলে আমরা এই বলতে পারি বিকজ অফ আর এফোর্ট লিসা ফাইনালি লার্ন হাউ টু ডান্স, এইভাবে বলতে পারি আমরা। ওকে, সো ডু নট কনফিউজ ট্রানজিশন উইথ প্রিপোজিশন। আমরা এখন বুঝতে হবে কোনটা ট্রানজিশন কোনটা প্রিপোজিশন। জেক ইজ অ্যান অসাম সুইমার, এমিলি ইন কন্ট্রাস্ট টু ইজ এ টেরিবল সুইমার। ওকে, তাহলে দেখো মনে রাখতে হবে এখানের মধ্যে। তো দেখো এই ইন কন্ট্রাস্ট ট্রানজিশন আর এই ইন কন্ট্রাস্ট টু, এটা হচ্ছে প্রিপোজিশন ইউজেস অ্যাজ কি কানেক্টিভ, তাই না? আমরা বলছি এটা হচ্ছে কানেক্টিভ, মানে দুটো ভাবের জোড়া লাগাইছে, এলে প্রিপোজিশন কিন্তু দুটো ভাবের কি লাগাইছে? জোড়া লাগাইছে।
ওই যে আমরা পড়ছিলাম এতক্ষণ ইন কন্ট্রাস্ট টু, সিমিলার টু, এই যে আমরা পড়ছিলাম একটু আগে, বিকজ অফ, ডেসপাইট, ইন স্পাইট, এগুলো হচ্ছে প্রিপোজিশন ইউজ অ্যাজ কানেক্টিভ, মানে প্রিপোজিশনে ঠিক আছে, নাট বল্টু জোড়া লাগাইছে, তাহলে এটা হচ্ছে প্রিপোজিশন, কিন্তু এটা হচ্ছে কি ট্রানজিশন। জেক ইজ অ্যান অসাম সুইমার, এমিলি ইন কন্ট্রাস্ট ইজ এ টেরিবল সুইমার। তাইলে তো আশা করি দুটো বুঝতে পারছো, তাই না? ওকে, এখন আসো অ্যাভয়েড ফ্র্যাগমেন্ট। তুমি কইবে যে ভাই এখানে এখানের মধ্যে আমার দুটা দুটা যে দুই জিনিস জানে কি লাভ, দুটো জিনিস জানো অনেক লাভ আছে, সেটা সামনে দেখবা। তুমি যখন লিখতে যাবো তখন দেখবা যে কোনটা কি জিনিস জানলে কি লাভ। তার মেনি ওয়েজ টু এনজয় দ্য কোল্ড উইন্টার ওয়েদার, ফর এক্সাম্পল মেকিং আ ফায়ার। সো এটা কি ঠিক আছে? দেখো এটা একটা ফ্র্যাগমেন্ট, তাই না? তো এরকম আমরা, এটা কি ঠিক আছে? There are many ways to enjoy the cold winter weather, for example making a fire. নাজমুস সাকিব বলছে ইয়েস, ঠিক আছে বলছে, প্রত্যেক বলছে ঠিক আছে, রাশেদ বলছে ঠিক আছে, কেয়া বলছে ঠিক আছে। অ্যাভয়েড ফ্র্যাগমেন্ট, টুকরা টুকরা বাক্য ইউজ করবে না, টুকরা বাক্য ইউজ করবে না। সো দেয়ার আর মেনি ওয়েজ টু এনজয় দ্য কোল্ড উইন্টার ওয়েদার, ফুল স্টপ দিয়ে দিছো তুমি। এবার তুমি কইলা ফর এক্সাম্পল মেকিং আ ফায়ার, এটা তাহলে একটা টুকরা বাক্য হচ্ছে, ফ্র্যাগমেন্ট না, এটা কি পুরো বাক্য হচ্ছে? ফর এক্সাম্পল মেকিং আ ফায়ার, এটা পুরো বাক্য হয় না, তাই না? সো অ্যাভয়েড ফ্র্যাগমেন্টস, বলার সময় বলতে পারবা, লেখার সময় ফ্র্যাগমেন্ট অ্যাভয়েড করতে হবে। তুমি কি লিখবা? So there are many ways to enjoy the cold winter weather. For example, making a fire is a good way to feel cozy. এরকম তুমি বলতে পারো। Always একটা complete sentence তুমি লিখবা। Okay, now it is complete sentence. Rules number 4. Avoid run-on sentence. Run-on sentence মানে কি? দৌড়াই বাক্য। বললা that fancy coffee shop is expensive. However, the one by my house is very affordable. এখানে আমরা কি দিছি দেখো, এখানে কমা দিছি। ওকে, তাহলে এখানের মধ্যে ক্যাপিটাল লেটার দিছি। ওকে, এখানে আমরা পিরিয়ড দিলাম। সো দেখো আমরা হচ্ছে যে দিলাম এখানের মধ্যে, এখানে কমা দিলাম, এরপর কমা দিলাম। এটা না করে দেখো এইভাবে যদি আমি লিখলাম দ্যাট ফ্যান্সি কফি শপ ইজ এক্সপেন্সিভ, কমা, হাউএভার, কমা, দ্য ওয়ান বাই মাই হাউস ইজ ভেরি অ্যাফোর্ডেবল, এইভাবে বললে এটা রান অন সেন্টেন্স হয়ে গেল, তাই না? তো এটা না বললে আমরা হচ্ছে এমনি বলবো, সুন্দর করে বললাম, এইভাবে বললাম। সো দ্যাট ফ্যান্সি কফি শপ ইজ এক্সপেন্সিভ, ফুল স্টপ, হাউএভার, কমা, the one by my house is very affordable, তাই না? জিনিসটা একটু আমরা থামলাম। ওকে, সো বি কেয়ারফুল অ্যাবাউট কমা প্লেসমেন্ট। দেখো ডিউ টু দ্য ব্যাড ওয়েদার দ্য গেম ওয়াজ ক্যান্সেলড, বলো ইজ ইট রাইট অর রং? কমেন্ট আনসার দাও। ও নসিনের ক্যামেরা অন না, আচ্ছা। নসিন কি হাই তুলতেছে? তোমরা দেখছো হাই তুলতেছে যে? নসিন তুমি হাই তুলতেছো কেন? তো শুদ্ধ কি তাইলে? শুদ্ধ কি তাইলে বলো তো? তাহলে এটা কি ইউজ হয়েছে? এটা হচ্ছে, হ্যাঁ, ব্যাড ওয়েদারের পরে। এটা কিসের এক্সাম্পল? এটা হচ্ছে প্রিপোজিশন ইউজড অ্যাজ কানেক্টিভ। এখন শুদ্ধ হয়েছে। যে আমরা বলছিলাম যখন প্রিপোজিশন ইউজ অ্যাজ কানেক্টিভ, সেখানে ফ্রেজের পরে তুমি কমা দিবা, ফ্রেজটার পরে কমা দিতে হবে তোমার। আগে কমা দিলে কেমন হবে? এগুলো শিখতে হবে, নাহলে পরে তুমি দেখো ডিউটির পরে কমা দিতেছো, তুমি জানো না কোন জায়গায় কমা দিতে হবে। আমার ইচ্ছে হয়েছে একটা কমা দিছি, আমি অনেক জিজ্ঞাসা, তুমি এখানে কমা দিলে কেন? ভাই আমার ভালো লাগছে এই জন্য দিছি। অনেকে যখন অনেক লেখা যখন রিভিউ করি, কয়েকে কমাটা দিলে কেন? ভাই ভাল লাগছে এই জন্য দিছি। ও এমনি ভাল লাগে, অনেকে কমা দেয়, ভাল লাগছে ভাই, সুন্দর লাগে দেখতে একটা কমা, কয়েক সুন্দর নাকি, এমন একটা কমা দিয়ে দিছি। তুমি এই সুন্দরের জন্য কমা দিতে হবে না, তুমি হচ্ছে যে কমাদের একটা রুলস আছে, তাই না? রুলস আছে এখানের মধ্যে। হ্যাঁ, মনে হয়েছে তাই দিছি। হ্যাঁ অবশ্যই, তুমি কমা ছাড়া লিখলে তো জিনিস কেমন হইলো? দুটো জিনিস না। আসো মনে রাখতে হবে, আমরা ডেসপার্টের লগে কোনো অফ নাই, ইনস্পায়ারের লগে অবশ্যই এখানে কি আছে? অফ আছে। ডেসপার্টের লগে কোনো অফ নাই, তো ডেসপাইট প্লাস নাউন, ইনস্পাইট অফ প্লাস নাউন। আমরা বলবো ডেসপাইট অফ দ্য রেইন উই এনজয়েড আওয়ার পিকনিক। এটা রাইট অর রং? রাইট অর রং? দিস ইজ রং। তো ডেসপাইট দ্য রেইন, বৃষ্টি সত্ত্বেও এনজয়েড আওয়ার পিকনিক, আমরা পিকনিকটা হচ্ছে যে আমরা কি করছি, এইটা হলো রাইট। সো আজকে কয়টা বাজছে? 22:53 বাজে গেছে। আচ্ছা, অনেক হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আমরা হচ্ছে আরো আমাদের আজকে এই পর্যন্ত থাকুক। আমরা কনজাংশন পড়লাম।
ওকে, আমাদের খুব সম্ভবত কিছু 2টা এক্সট্রা ক্লাস নিতে হবে আমাদের। কারণ এই বেসিক গুলো যদি তুমি না জানো, তাহলে কিন্তু তোমার ওই মানে ইংলিশটা আসলে মানে জানাটা তোমার প্রপার হবে না, তোমার একটু মানে কাঁচা থেকে যাবে আর কি। তোমার বলি না পিঠের ভিতরে কাঁচা রয়ে গেছে, তুমি কাঁচা থেকে যাবা যদি তুমি এগুলো না জানো। এই জন্য এগুলো একটু শিখতে হবে, আমাদের টাইম একটু বেশি